আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? বেশ কয়েকদিন পর আজকে লাইভে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের সাউন্ড আশা করি ক্লিয়ার আছে। তা আমরা পাটিগণিতের প্রায় শেষের দিকে চলে এসেছি। গত ক্লাসে আমরা অনুপাত সমানুপাত শেষ করেছিলাম। এই অনুপাত সমানুপাতের দুটা পার্ট, একটা হচ্ছে যে মিশ্রণ আর একটা হচ্ছে রুল অফ অ্যালিগেশন। তো আজকে আমরা রুল অফ অ্যালিগেশনটা শেষ করব। সেখানে একটু ফ্যান থাকার কারণে হয়তো একটু শব্দ লাগতেছে, ফ্যানটা একটু ঘুরাই দিই, পরে ঠিক করে নেব। আর রুল অফ অ্যালিগেশন আজকে ক্লাস হবে, আগামীকালকে মিশ্রণের এবং পরশুদিন অংশীদারি কারবার। এই সপ্তাহে 4টা ক্লাস নিব একটা না ইনশাল্লাহ। কিসের সাউন্ড হচ্ছে একটু বলেন, সাউন্ড ক্লিয়ার কিনা? ওকে, রুল অফ অ্যালিগেশন একটা ভিডিও আমরা গ্রুপে আপলোড দিয়েছিলাম, যারা একটু দুর্বল আছেন তারা দেখে নেবেন। আমরা যেহেতু লাইভ ক্লাস নেওয়ার কথা বলছি, এই জন্য আপলোড দেওয়া থাকলেও আমরা এটা লাইভ ক্লাস নিচ্ছি। রুল অফ অ্যালিগেশনের বিষয়টা আমরা দেখছেন যে আপনারা শতকরা লাভ ক্ষতির বিভিন্ন অঙ্কে আমরা বিভিন্ন সময় প্রয়োগ দেখাইছিলাম, কিন্তু সেই ক্ষেত্রে আমরা ওটার বেসিক আলোচনাটা করি নাই, কারণ ওইটা একটা আলাদা টপিকে আছে আমাদের বইয়ের মধ্যে। আমাদের বেসিক ম্যাথ বইয়ের 512 নম্বর পৃষ্ঠায় এই রুল অফ অ্যালিগেশন সংক্রান্ত আলোচনা আছে, বেসিক ম্যাথের 6ষ্ঠ সংস্করণ। ফ্যানের শব্দ ছাড়া সব ঠিক, ফ্যান তো সাইড করে দিছি, এখন বন্ধ করে দিলাম, সমস্যা নেই। ওকে, এখন কি শব্দ ঠিক আছে? রুল অফ অ্যালিগেশন জিনিসটা কি, আগে বেসিক আলোচনাটা করব এবং এইটার ব্যাপক যে ব্যবহার আছে বিভিন্ন অধ্যায়ে, সেই অধ্যায়টা আমরা দেখাই দিব। এই টপিকটা আসলে কোনো বেসিক কোনো টপিক না, এই টপিকের মাধ্যমে বিভিন্ন মানে এমসিকিউর প্রশ্ন বিভিন্ন অধ্যায়ের খুব দ্রুত করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো আজকে শিডিউলের বাইরে ক্লাস হওয়ার কারণে অনেকে অনুপস্থিত, সমস্যা নাই। আমরা আসি 1 নম্বর প্রশ্নটা দেখেন আপনারা 513 নম্বর পৃষ্ঠায়। এক নম্বর প্রশ্ন বলছে যে একটা ঝুড়িতে 5 টাকার ও 2 টাকার 15টি নোট মিলে 60 টাকা হলে 5 টাকার নোট কতটি আছে? তাহলে এখানে 5 টাকার ও 2 টাকার নোট মোট 15টা, আর টাকার পরিমাণ হচ্ছে 60 টাকা। তাহলে বলছে 5 টাকার নোট কতটি? তাহলে অ্যালিগেশনের বেসিক জিনিসটা আগে দেখি। অ্যালিগেশন হচ্ছে এই ক্রস চিহ্নের মাধ্যমে। ভয়েসটা মোটা লাগছে, আচ্ছা সমস্যা নাই। তো একটা ঝুড়িতে 5 টাকার নোট আছে, দেখেন এটা সিস্টেমটা হচ্ছে এইরকম। আমাদের বইয়ের শুরুতে দেখবেন একটা সূত্রের ব্যাখ্যা দেওয়া আছে, এক্স আর ওয়াই দুইটা আলাদা আলাদা উপাদান, এই দুইটা উপাদানের মিডল বা গড় এর নাম দিলাম এম। ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এম অথবা এম মাইনাস ওয়াই, এটা বসাইতে হবে, অথবা আর এখানে বসাইতে হবে এক্স মাইনাস এম অথবা এম মাইনাস এক্স। এইটা নির্ভর করবে কিসের উপর? এম আর এক্স এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট তার উপর। আর এই দূরে যে বিয়োগ করলাম, বিয়োগ করার পরে অনুপাত সাজাইতে হয়। ঠিক আছে? এখন এইগুলা বিষয় আলোচনা করলে আপনাদের কাছে বেখাপ্পা লাগতে পারে, এর থেকে অঙ্কে প্রয়োগ দেখালে খুব ইজিলি বোঝা যাবে। তাহলে আসি, আমিরুল ইসলাম বলছেন যে সব শর্টকাটে শেষ করে দিলেন, কোনটা কোনটা শর্টকাটে শেষ করে দিলাম? আমরা তো লিখিত ক্লাসও নিছি, সুদ কষার অনুপাতে মিলে একটা লিখিত ক্লাস নিব। হ্যাঁ, আর শতকরা এবং লাভ ক্ষতি বিশেষ করে আসলে বেসিক ম্যাথ বইয়ে যেভাবে আছে। আমিরুল ইসলাম, আপনি পার্সোনালি ইনবক্সে আমাকে নক দিবেন, আপনার কোন কোন ম্যাথ রিটেন আকারে করা হয় নাই সেই বিষয়গুলো আমি দেখব। ঠিক আছে?
করেছেন এই ক্লাস? আসি তাহলে এই যে আজকে মোবাইল সাথে নেই প্রশ্ন, 1 নম্বর সাথে একটা ঝুড়িতে 5 টাকার ও 2 টাকার 15টি নোট মিলে 60 টাকা হলে 5 টাকার নোট আছে কতটি? সবার আগে বলি এই যে টপিকটা করতেছি এটা কোনো তো টপিক না, এই টপিকটা কানো করো বইয়ে নাই, আমাদের বইয়ে জাস্ট আমি হচ্ছে কি যে এই টপিকটার গুরুত্ব বোঝানোর জন্য নতুন করে অ্যাড করে দিছি। এইটা আমরা বিভিন্ন টপিকের কিছু প্রশ্ন যেগুলো খুব দ্রুত করা যায় সেই টেকনিকটা শিখবে। এখন এটা তো টেকনিকটাই হচ্ছে দ্রুত করার টেকনিক, এইখানে রিটার্ন খুঁজলে তো লাভ নাই, কারণ ধরেন হচ্ছে গড়ের অঙ্ক গড়ের অধ্যায়ে রিটার্ন করা হয়েছে, লাভ ক্ষতির অঙ্ক লাভ ক্ষতির অধ্যায়ে রিটার্ন করা হয়েছে, ইকুয়েশনের যে প্রশ্নগুলো আছে এগুলো জ্যামিত বীজগণিতের ইকুয়েশন অধ্যায়ে রিটার্ন করানো হবে। তাহলে এইখানে শুধুমাত্র আমরা এই টেকনিকটাকেই ফোকাস করব, ঠিক আছে? আচ্ছা তাহলে আসি আমাদের 1 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে একটা ঝুড়িতে 5 টাকা ও 2 টাকার নোট, তাহলে 5 টাকার নোট হচ্ছে এই 5 টাকা, আর এখানে হচ্ছে 2 টাকার নোট 2 টাকা। 15টা নোট মিলে 60 টাকা হলে তাহলে 15টা নোট মিলে 60 টাকা, ঠিক আছে? তাহলে দেখেন এই যে 60 টাকা আছে না, এটা হচ্ছে মোট টাকা, আর এইটা হচ্ছে নোটের নাম মান। তাহলে আমরা যেটা করব এই 15টা নোট মিলে যেহেতু 60 টাকা, 15 দিয়ে 60কে ভাগ করলে আমরা দেখছি 4, তার মানে গড়ে 4 টাকা হয়। তাহলে এটা একটা নোট, এটাও নোট, এটাও নোট। তাহলে এখন আমরা যদি আড়াআড়ি বিয়োগ করি, 5 থেকে 4 বাদ দিলে এই যে আড়াআড়ি বিয়োগ করার সিস্টেমটা দেখেন, 5 - 4 = 1, আর এইখানে 4 - 2 = 2, তার মানে এখানে অনুপাতটা দাঁড়াচ্ছে 2:1। তার মানে বিষয়টা এইরকম যে ওই পাত্রটাতে যদি 5 টাকার নোট 2টা থাকে তাহলে 2 টাকার নোট থাকতে হবে একটা। এই অনুপাত দিয়ে কিন্তু পরিমাণ বোঝায় না, এটা তো আমরা অনুপাতের ক্লাসে শিখছি, অনুপাত দিয়ে তুলনা বোঝায়, যে 2 টাকার নোট যতটাই থাকুক 5 টাকার নোট তার থেকে ডাবল পরিমাণ থাকবে, এই 2:1 দেখে এটা বোঝা যাচ্ছে। তাহলে প্রশ্ন কি বলছে? প্রশ্নে বলা আছে যে 15টা নোট, মোট নোট হচ্ছে 15টি। তাহলে এই যে 15টি নোটের কথা বলা আছে, এই কারণে আমরা 2:1 অনুপাতে 15টা ভাগ করলে 5 টাকার নোট হবে 15 গুণন এই 2 আর 1 3, 3 ভাগে 2 ভাগ মানে হচ্ছে 10টি, আর 2 টাকার নোট হবে 15 থেকে 10টি বাদ দিলে 5টি। তার মানে এখন একটু প্র্যাকটিক্যালি প্রুফ দেখি যে 5টি, হ্যাঁ 10টা যদি 50 টাকার নোট হয়, 5 টাকার নোট হয় তাহলে কত হবে? 50 টাকা, আর 5টা যদি 2 টাকার নোট হয় তাহলে হবে 10 টাকা, এই 10 টাকা আর 50 টাকা মিলে 60 টাকা। এখানে বেসিক কিছু কথা আমি বলি, সেটা একটু শুনেন। যে এই ক্ষেত্রে সবগুলা এই অঙ্কটা আরো একভাবে করা যাবে। সে একভাবে কি? সে একভাবে হচ্ছে যে এখানে আমরা নোটের মান লিখছি না, 5 টাকা 2 টাকা 4 টাকা, এখানে আরেকটা কাজ করা যাবে যে টাকার পরিমাণ ধরে, টাকার পরিমাণ মানে মোট টাকার পরিমাণ ধরে। মোট টাকা কিরকম? ধরেন এখানে বলা আছে যে 5 টাকার নোট না, আবার বলা আছে 2 টাকার নোট। 5 টাকার নোট মনে করি 15টা যে নোট আছে সবগুলাই 5 টাকার নোট, তাহলে সবগুলাই 5 টাকার নোট হলে হবে 75 টাকা, অথবা সবগুলাই 2 টাকার নোট হলে হবে 30 টাকা। কিন্তু প্রশ্নে বলা আছে মোটে টাকা হচ্ছে 60 টাকা। এখানে মনে রাখবেন এইখানে সবসময় গড় অথবা মিশ্রণ, মানে মিক্স করার পরে যেটা হয়, যেমন এই 75 টাকা কিন্তু হচ্ছে শুধু 5 টাকার নোট, এই 30 টাকা হচ্ছে শুধু 2 টাকার নোট, আর এই 60 টাকাটা হচ্ছে 5 টাকা এবং 2 টাকা মিলেই গড়ে বা মোটে মিশ্রণ করে 60 টাকা। যখন এইভাবে টাকার পরিমাণ বসবে তখন আমরা বিয়োগ করব, 75 থেকে 60 বিয়োগ করলে 15, 60 থেকে 30 বিয়োগ করলে 30। খেয়াল করেন 30 থেকে 60 বিয়োগ কিন্তু হচ্ছে না, মানে সবসময় আমরা ব্যবধানটা লিখব। 30 আর 15 এর অনুপাত হচ্ছে 2:1। দেন এখানেও 2:1 আসছে, এখানেও 2:1 আসছে। তাহলে এই অঙ্কগুলো এই 2 ভাবে করা যায়। এখন আপনাদের সমস্যা হবে যে
কোন কোন অঙ্কগুলো এইভাবে করা যাবে আর কোন কোনগুলো করা যাবে না, এইটার জন্য আসলে একটা স্কিল লাগবে বা অভিজ্ঞতার ব্যাপার আছে। এই জন্য আমরা বিভিন্ন অধ্যায়ে রুল অফ এলিগেশনের মাধ্যমে কোন অঙ্কগুলো করা যাবে একটু দেখব, ঠিক আছে? ওকে, এমনি মাহফুজ শেখ বলছে স্যার সবগুলো ক্লাস কিভাবে পাবো? সবগুলো ক্লাস গ্রুপের মধ্যে পাবেন, গ্রুপে দেখেন, সময় দেন একটু, পিন পোস্টে সব দেওয়া আছে। আচ্ছা, তারপর 2 নম্বর অঙ্কটা দেখেন। বলছে একটি চকলেটের দাম 4 টাকা, একটা কেকের দাম 5 টাকা, মোট 500টি চকলেট ও কেক কিনতে 2300 টাকা খরচ হলে সেখানে চকলেট ও কেকের সংখ্যা বের করুন। হুবহু আগের নিয়মে এই অঙ্কটা করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা একটু স্কিপ করি, যেহেতু আগের অঙ্কটার সাথে মিল আছে। আমরা তারপরের অঙ্কটাতে যাই। প্রচুর গরম লাগতেছে, একটু ফ্যানটা দিলাম। আসলে আমাদের একটু শব্দ হয়, আমি বুঝতেছি। এটা হচ্ছে আমাদের জেনারেটরের মানে আইপিএস এর শব্দটা অনেক দূর থেকে একটু একটু আসতেছে, ফ্যানের শব্দটা অত বেশি লাগে না। 2 টাকাটা চাইলে ওই যে 15টাকে 10:5 বানালাম না, এই 5 হতো অ্যান্সার যদি 2 টাকার নোট বলতো, আর 5 টাকার নোট বলার কারণে 10টি, আমি তো 2টাই বাইরে করে দেখাই দিছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা আসি 3 নম্বর অঙ্ক দেখেন। 3 নম্বর অঙ্ক বলছে যে একজন দোকানদার 15 টাকা 20 টাকা কেজি দরে 2 ধরনের চা কি অনুপাতে মিশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে? কয়েকটা পরীক্ষায় আসছে। তো এখানে দেখেন মিশ্রণ করার অনুপাতটা চাইছে, তাহলে 15 টাকা 20 টাকা, তাহলে এই যে এক পাশে হচ্ছে 15 টাকা আর এক পাশে হচ্ছে 20 টাকা। এখন গড় দামটা কত দাঁড়াবে? 16.5। তাহলে এখানে গড় কিন্তু করেই দেওয়া আছে, তাহলে আর নতুন করে গড় বাইর করার দরকার নাই। বিয়োগ করলে হচ্ছে 1.5, এই পাশে বিয়োগ করলে হচ্ছে 3.5। 3.5 আর 1.5 রেশিও যদি আমরা সাজাই, 3.5 অনুপাত 1.5 দশমিক যদি আমরা তুলে দেই, তাহলে থাকে 35:15, 5 দিয়ে কাটাকাটি করলে 7:3। এই 7:3 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, এখন আসি যে এইটা তাহলে এই অঙ্কটা যদি আমরা রিটেন আকারে করি, তাহলে কিভাবে করবো দেখেন, যে একজন দোকানদার 15 টাকা 20 টাকা কেজি ধরে 2 ধরনের চা কি অনুপাতে মেশালে। এই যে এটা কয়েক সেকেন্ডে যেটা হয়ে গেল, এটা রিটেন আকারে করতে গেলে অনুপাত বাইর করতে বললে 2টা রাশিকে ধরতে হয়। ধরি 15 টাকা কেজি দরে কিনেছিল এক্স কেজি, আর 20 টাকা কেজি দরে কিনেছিল ওয়াই কেজি। তাহলে প্রশ্ন মতে 15x প্লাস 20y, মানে 15 টাকা কেজি ধরে যদি এক্স কেজি কিনি, তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 15x টাকা। আর 20 টাকা কেজি ধরে যদি ওয়াই কেজি কিনে, তাহলে টোটাল দাম হচ্ছে 20y টাকা। এই দুইটা ইকুয়াল টু যখন একসাথে মিক্স করে বিক্রি করবে, তখন দাম দাঁড়াবে এক্স প্লাস ওয়াই কেজি পরিমাণ, আর গড়ে দাম হচ্ছে 16.5 টাকা। এই জন্য 16.5 দিয়ে গুণ। তাহলে এইটা হচ্ছে আগে আলাদা আলাদা করে দাম, আর এটা হচ্ছে একসাথে মিক্সার করার পরে দাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি 15x প্লাস 20y ইকুয়াল টু 16.5 এক্স প্লাস 16.5y, ঠিক আছে? আচ্ছা, আরআরডি বিয়োগ করলে যেটা হচ্ছে 1.5 এক্স ইকুয়াল টু 3.5y, আর এক্স এর নিচে ওয়াই নিয়ে আসবো, 3.5 এর নিচে 1.5, যে আরআরডি কাটাকাটি করলে 7/3। তাহলে এক্স অনুপাত ওয়াই সমান সমান 7:3। এইটা হচ্ছে রিটেন আকারে সমাধান, আর এটাই রুল অফ এলিগেশনে কয়েক সেকেন্ডে করা যাচ্ছে। তাহলে আসি যে এই অঙ্কটা যে রিটেন আকারে করবো না রুল অফ এলিগেশনে করবো, কীভাবে বুঝবো? তাহলে বেসিক একটা বিষয় ধারণা রাখবেন, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, এটা আলাদা আলাদা করে আছে। তাহলে এগুলো কিন্তু সমীকরণে হবে, মানে আলাদা আলাদা করে জিনিসগুলা যদি একসঙ্গে মিক্স করা হয়, তাহলে এইটা রুল অফ এলিগেশনে করা যাবে। এটা কোন কোন ধরনের অঙ্কগুলো করা যাবে, এগুলো অনেকগুলো অঙ্ক করলে অটোমেটিক্যালি একটা আইডিয়া চলে আসবে। তো আমরা চেষ্টা করতেছি যে বিভিন্ন অধ্যায়ের এই অঙ্কগুলো আমরা একটু চেষ্টা করি। তো সাধারণত গড়ের কিছু অঙ্ক এই নিয়ম অনুযায়ী হয়, সেটা হচ্ছে যে
7 নম্বর অঙ্কটা দেখেন আপনার 5-6 বিস্তারিত বইয়ের মধ্যে করে দেওয়া আছে, আপনারা বই দেখলেও বুঝবেন। ঠিক আছে, না ফুল স্পিডে বাতাস আসতেছে, বাতাস সাত নম্বর প্রশ্ন দিতে বলছি। সাধারণ প্রশ্ন যে একটা ক্লাসে ছাত্রছাত্রীদের গড় বয়স 15.8, ছাত্রদের গড় বয়স 16.4 বছর এবং ছাত্রীদের গড় বয়স 15.4 বছর হলে ছাত্রছাত্রীদের সংখ্যার অনুপাত কত? তাহলে 15.8 বছর আর 16.4 বছর এটা হচ্ছে আলাদা আলাদা, আর একত্রে যখন করছে তখন গড় হয়ে গেছে 15.4। সাধারণত এই অঙ্কটার সাথে হুবহু মিল আছে না? আচ্ছা, তাহলে রিটার্ন করলে এইভাবে এক্স জন ওয়াই জন ধরে একসাথে করা যাবে। এখন রুল অফ অ্যালিগেশন দিয়ে করলে কি হবে, কোন সংখ্যাটা কোথায় বসবে একটু মাথা খাটান। দেখেন এইখানে আমরা দিলাম ছাত্র আর এইখানে আমরা দিলাম ছাত্রী, তাহলে ছাত্রদের কি বলছে? ছাত্রদের বলছে হচ্ছে 16.4 আর ছাত্রীদের 15. ছাত্রদের 16.4 এবং ছাত্রীদের 15.4, তাহলে 16.4 আর 15.4 আর একসাথে যখন মিক্স করা হয়েছে দেখেন ছাত্রছাত্রীদের একসাথে হচ্ছে 15.8। এই কোন সংখ্যাটা কোথায় বসবে এটা কিন্তু বুঝতে পারতে হবে। যখন মিক্স করার পরে যেটা হয় সেটা হচ্ছে গড়, আর গড়টা মাঝখানে বসবে। আড়াআড়ি বিয়োগ করলে এখানে হচ্ছে 0.6, এখানে আড়াআড়ি বিয়োগ করলে হচ্ছে 0.4। 0.6 আর 0.4 যদি রেশিও বানাই তাহলে হচ্ছে 2:3। তার মানে ওই ক্লাসের ছাত্র যদি 2 জন হয়, ছাত্রী আছে 3 জন। এইটা হচ্ছে দ্রুত বাড়ি করার টেকনিক। আচ্ছা, এখন আসি যে এইখানে যদি আমরা এইখানে কোনো কারণে ছাত্রী দেই আর এইখানে ছাত্র দেই, কীরকম হবে বিষয়টা? এই 15.4টা এইখানে চলে আসবে আর এইখানে হচ্ছে 16.4 চলে যাবে। তখনও আবার 15.8 এখানে বসবে, আড়াআড়ি বিয়োগ করলে এখানে 6:4 আসবে, তখন 3:2 আসবে, কিন্তু তখন ছাত্রী অনুপাত ছাত্র আসবে। তার মানে কখনো যদি আপনি ভুল করে পরেরটা আগে বা আগেরটা পরে দেন সমস্যা নাই, তখন অনুপাতটা আর কি উল্টা আসবে। এইভাবেও ক্যালকুলেশন করা যাবে, কিন্তু প্রশ্নে যেভাবে চাইবে উত্তরটা সেইভাবে দিতে হবে। যেহেতু ছাত্রছাত্রীদের অনুপাত চাইছে এই জন্য ছাত্রী আগে দেওয়া যাবে না, ছাত্রটা আগে দিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2:3। তাহলে এখানে 8, 9 একই রকম সমীকরণের প্রশ্নগুলো দেখি, যে এই সমীকরণের প্রশ্নগুলো পরীক্ষা বেশি আসে। সেটা হচ্ছে যে তার ফলে যে সুবিধাটা হবে আপনারা সমন্বয় করে নিতে পারবেন। তাহলে 11 নম্বর প্রশ্ন বলছে যে হাসানের কাছে 10 টাকা ও 50 টাকার কিছু নোট আছে। যদি তার কাছে থাকা সর্বমোট 150টি নোট মিলে 5100 টাকা হয়, তাহলে প্রত্যেক প্রকারের নোট কতটি আছে? এরকম একটা প্রশ্ন আমরা শুরুতে করছিলাম। আবার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের এই 10 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে সুন্দর করে। তাহলে আমরা যদি একটা নতুন প্রশ্ন করি তাহলে আশা করি আগের প্রশ্নগুলোর সাথে সুন্দর করে সমন্বয় করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা রিডিং করার সাথে সাথে আমরা কিন্তু সমীকরণ আকারে করতে পারি। এখন আসি যে সমীকরণের যে আমরা বীজগণিতে ক্লাস নিব, ওইখানে কিন্তু এই টাইপের প্রশ্ন সমীকরণ আকারে সমাধান করে দিব। তাহলে এইখানে কি করাই দিব? এখানে শুধু টেকনিকটা দেখাই দিতেছি। তবে আপনাদের বোঝার সুবিধার্থে এক লাইনে একটা প্রশ্ন মতো সমীকরণ দাঁড় করাই দেই। যেমন ধরেন মোট নোট কয়টা? মোট নোট হচ্ছে 150টি। এটা 2 ভাগে ভাগ হবে, একটা হচ্ছে 10 টাকার নোট আর একটা হচ্ছে 50 টাকার নোট। উত্তর বাড়ি করতে বলছে কি? দশ টাকার নোট একটা 50 টাকার নোট। 10 টাকার নোট যদি এক্সট্রা হয় তাহলে 50 টাকার নোট হবে 150 - x।
তাহলে এটা যেহেতু এক্স 10 টাকার নোট, তাহলে 10 গুণন এক্স। এটা যেহেতু 50 টাকার নোট, তাহলে 50 গুণন এটা। তাহলে টাকার পরিমাণ আর টাকার মান যদি গুণ করা যায়, তাহলে টাকার কত টাকা হবে সেটা বাইর হবে। এবং ধরা যাচ্ছে আপনাকে একটা 10 টাকার বান্ডিল দিলাম, একটা 50 টাকার বান্ডিল দিলাম, তাহলে 10 টাকার বান্ডিল আপনি গুনে গুনে দেখবেন যে 500 টাকা আছে, 50 টাকার বান্ডিল গুনে গুনে দেখবেন যে 200 টাকা আছে, তখন এই 200 আর 500 মিলে হয়ে যাচ্ছে 700। তো এরকম করে টাকার টোটাল পরিমাণ হিসাব হয় না? তাহলে এই জন্য টাকার সাথে কতটা নোট আর কত টাকার মান, এই দুটো গুণ করলে টোটাল টাকা কত সেটা বাইর হবে। আর এই দুই টোটাল টাকা মিলে ইকুয়াল টু হচ্ছে 5100। এটা হচ্ছে প্রশ্ন মতে। তো এইগুলো তো হচ্ছে রিটেন সমাধান, এগুলো আমরা আবার সমীকরণের ক্লাসে করব অবশ্যই। এখানে আমরা রুল অফ অ্যালিগেশন দিয়ে কীভাবে দ্রুত করা যায় সেটা দেখবো। এখান থেকে ক্যালকুলেশন করে নেবেন, এক্সের মান যেটা বাইর হবে সেখান থেকে অ্যান্সার। রুল অফ অ্যালিগেশনে হচ্ছে কি যে 150টি আর টোটাল টাকা হচ্ছে 5100। আমরা এখানে গড় বাইর করতে যে দেখতেছি 0 কাটার পরে 15 দিয়ে এটাকে কাটাকাটি করা যাচ্ছে না, ঝামেলা হচ্ছে বা ভগ্নাংশ আসতেছে। তো এই জন্য আমরা কি করব, আমরা যেহেতু দুইভাবে করার সিস্টেম শিখছি, একটা হচ্ছে গড় বাইর করে আর একটা হচ্ছে মোট ধরে। তাহলে এখানে আমরা এই মোট টাকাটাকে এই মাঝখানে লিখব। কেন মাঝখানে লিখলাম? কারণ এই 5100-র মধ্যে 10 টাকার নোটও আছে, 50 টাকার নোটও আছে। এখন আসি, এই 150টার সবগুলাই যদি 10 টাকার নোট হইতো তাহলে কত টাকা হইতো? 150 গুণন 10 মানে হচ্ছে 1500। আর 150 টাকা যদি সবগুলো নোটে 50 টাকার নোট হইতো তাহলে কত হইতো? 7500। খেয়াল করে দেখবেন এই 1500 আর 7500 এর মাঝামাঝি যে কোনো একটা সংখ্যা এখানে সবসময় বসবে। মানে এখানে 6000 হইতে পারে, এখানে 3000 হইতে পারে, এখানে 2000 হইতে পারে, এখানে 70,000 হইতে পারে, কিন্তু কখনো এখানে 8000 হবে না। এই জিনিসটা মনে রাখবেন। 8000 কেন হবে না? কারণ এই দুইটাই মিক্স করে তো কখনোই 7500 থেকে বেশি হইতে পারে না। এই সর্বনিম্ন 1500 আর সর্বোচ্চ 7500 এর মাঝামাঝি একটা সংখ্যায় প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। তাহলে আমরা যদি আড়াআড়ি বিয়োগ করি, 5000 থেকে 7500 মিলাইতে 1500, 100 কম, তাহলে 1400। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা দেখতেছি 1500 থেকে 1500 বাদ দিলে 3500, 3600। তাহলে রেশিও আকারে যদি 7:18। তার মানে 10 টাকার নোট যদি 7টা হয় তাহলে 50 টাকার নোট হচ্ছে 18টি। উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে প্রত্যেক প্রকারের নোট কতটি আছে। ঠিক আছে? আচ্ছা, $150 1500 আর 7500। আচ্ছা, তাহলে এটা অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে যে 10 টাকার নোট হবে 150 গুণন 7 8 7 25, 25-এর উপরে 7, তাহলে 6 6 7 42টি। আর 50 টাকার নোট হবে 150 গুণন 25-এর উপরে 18। এই অঙ্কটাতে একটু মিস্টেক আছে উত্তরের মধ্যে। এখানে 42 আর 108 হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে নির্দিষ্ট কোনো অঙ্ক কেউ করে নিতে চাইলে বলতে পারেন। 8 নম্বর অঙ্কটা একজন করে যাচ্ছেন, তো 8 নম্বর অঙ্কটা করে দিই। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 42টি আর 108টি। এখন শুদ্ধ পরীক্ষা করা যায় কীরকম করে? ধরেন 42টা 10 টাকার নোট হলে কত হচ্ছে? 420 টাকা। 108টা 50 টাকার নোট হলে কত হচ্ছে? 108টা 50 টাকার নোট, 100টা হলে 5000 টাকা, আর 8টা হলে 6টা 48 আর 8 4, 6 4 4 10। মিলতেছে না তো। এখানে একটা মিস্টেক হয়েছে, সরি, বিয়োগ করতে যা মিস্টেক হয়েছে। এখানে 1400 তো না, এখানে 2400, 2400 আর 3600 এইখানে। তাহলে এখানে হচ্ছে 0 0 কাটা 12 2 24, 3 2:3 হবে। 2:3 হলে অ্যান্সারটা হচ্ছে 150কে ভাগ করতে হবে 5 ভাগের 2 ভাগ, 60 আর
150 গুণন 5 ভাগের 3 ভাগ 90। এখানে অ্যান্সারটা হবে 60 আর 90। তারপরে ঘ নম্বরে মিস্টেক আছে, 60 আর 90। 25 এখানে হবে না। 11 নম্বর প্রশ্নটাতে অ্যান্সার 60 এবং 90 হবে। 8 নম্বরটা দিয়েছেন মামা? 8 নম্বর প্রশ্নটা দেখেন, আসলে এগুলো সবগুলো কাছাকাছি প্রশ্ন, তো জাস্ট যোগ বিয়োগে একটু মিস্টেক হয়েছিল আর কি। 5100 থেকে 7500 থেকে 5100 গেলে 2400 হয়, আমি 1400 ধরার কারণে ভুলটা হচ্ছিল। তো সমস্যা নাই, 2400 ধরে হিসাব করলে 2:3 হচ্ছে। 8 নম্বর বলছে যে একজন শ্রমিক 8 ঘন্টায় প্রতি ঘন্টা কাজ করার জন্য গড়ে 50 টাকা করে পায়, ওভার টাইম কাজ করলে প্রতি ঘন্টায় 80 টাকা করে পায়। একদিনে তার প্রতি ঘন্টার গড় আয় 60 টাকা হলে সে কত ঘন্টা ওভার টাইম কাজ করেছিল? তাহলে এই যে দেখেন 50 টাকা পায়, 80 টাকা পায়, আর গড় হচ্ছে 60 টাকা, বিয়োগ করলে হচ্ছে 2:1। তার মানে এই 2 অংশের মান একটা আর 1 অংশের মান একটা। 2 অংশ যে 50 টাকা করে পাইছিল, এইটা কাজ করছিল কত? 8 ঘন্টা। এই সংখ্যাগুলো কিন্তু সব প্রশ্নে দেওয়া আছে। আমাদের এইখানে 80 টাকার কাজ করছিল কত ঘন্টা? তো দেখেন এখানে 2:1 দেখে বুঝতেছি যে 50 টাকা করে যদি সে 2 ঘন্টা কাজ করে, তাহলে 80 টাকা করে কাজ করছিল 1 ঘন্টা। তার মানে 50 টাকা করে কাজ করছিল যত ঘন্টা, তার থেকে অর্ধেক সময় করছিল 80 ঘন্টা। তাহলে এই 2 অংশের মান হচ্ছে 8 ঘন্টা, তাহলে 1 অংশের মান হবে সমান সমান 4 ঘন্টা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4 ঘন্টা। আর সমীকরণ ধরে যদি কেউ করতে চান, ঠিক আছে, তাহলে কী হবে? ধরি ওভার টাইম করেছিল x ঘন্টা, তাহলে কী হবে? 50 গুণন 8 প্লাস 80 গুণন x ইকুয়াল টু 60 গুণন এই x প্লাস 8 প্লাস x। তাহলে হচ্ছে যে 50 টাকা করে 8 ঘন্টা কাজ করলে এত টাকা পাবে, 80 টাকা করে x ঘন্টা কাজ করলে 80x টাকা পাবে। এখন এই সবগুলো মিলে যদি একসাথে কাজ করে, তাহলে কত টাকা পাবে? গড়ে 60 টাকা করে পাবে। কত ঘন্টা কাজের? প্রথমের 8 ঘন্টা আর পরের x ঘন্টা। এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান 4 বার হবে। তো এই সমীকরণটা আমি বিস্তারিত সমাধান করে দিতেছি না, যা সমীকরণ যদি বুঝতে পারেন বাকিটা করতে পারবেন। আর এলিগেশনটা সব থেকে সহজ MCQ এর জন্য, ঠিক আছে? আচ্ছা, ওকে। 11 নম্বর প্রশ্নে একটু মিস্টেক হয়েছিল, এটা কারেকশন করে দিছি। 16 নম্বর প্রশ্ন দেখেন, বাকি যে প্রশ্নগুলো সমাধান করে দেওয়া নাই বা অনেকগুলো প্রশ্ন আমি সমাধান করে দিতেছি না, স্কিপ করতেছি, এগুলো কিন্তু সবগুলো একই নিয়মে। তাহলে নতুন নতুন স্টাইলের প্রশ্নগুলো একটু সমাধান করে দিই। 16 নম্বর প্রশ্নটা আপনারা স্ক্রিনে দেখেন। এই যে কোনো পা সংক্রান্ত যে প্রশ্ন, মানসিক দক্ষতা টাইপের প্রশ্নগুলো আসে, এগুলো কীভাবে করবেন? 16 নম্বর বলতেছে যে ময়ূর ও হরিণ একত্রে 80টি, কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা 200। কয়টি ময়ূর আছে? তাহলে 80টা আর পা হচ্ছে 2টা। তাহলে দেখেন এখানে কি কি? এখানে হচ্ছে ময়ূর, ময়ূরের পা কয়টি? 2টি। আর হরিণের পা কয়টি? হরিণের পা 4টি। এখন প্রশ্নে বলতেছে, আচ্ছা যদি সমীকরণ আকারে কেউ সমাধান দেখতে চান, তাহলে এখানে কি চাইছে? যে টোটাল 80টা, তার মধ্যে পা হচ্ছে 200টা। তাহলে ধরি উত্তর কি চাইছে? উত্তর চাইছে ময়ূর কয়টা, তাই না? তাহলে ময়ূর সমান সমান XT। তাহলে ময়ূর যদি XT হয়, তাহলে হরিণ হবে কতটি? যেহেতু টোটাল 80টা, তার মধ্যে X বাদ যাবে। তাহলে প্রশ্ন মতে হবে ময়ূরের টিকে ময়ূরের পা 2টি দিয়ে গুণ, প্লাস হরিণের সংখ্যা হচ্ছে 80 মাইনাস XT, হরিণের একটার পা হচ্ছে 4টি, 4 দিয়ে গুণ। তাহলে এটা হচ্ছে ময়ূরের টোটাল পা, আর এটা হচ্ছে হরিণের টোটাল পা। এই 2 টোটাল পা যোগ করলে সর্বমোট পা হচ্ছে 200টি। এখান থেকে ক্যালকুলেশন করলে x এর যে মান বাইর হবে সেটা অ্যান্সার। এটা হচ্ছে রিটেন আকারে সমীকরণ। আর MCQ এর জন্য মুখে মুখে সমাধান করার টেকনিক হচ্ছে, যেখানে আমরা 200 মাঝখানে লিখলাম, এটা হচ্ছে মোট পা। এই মোট পা কেন এখানে লিখলাম? কারণ এখানে হরিণও আছে, এখানে ময়ূরও আছে, অর্থাৎ মিক্স করে যেটা হয়েছে সেটা এখানে। তাহলে এখানে যদি আমরা শুধু ময়ূর ধরে নেই, তাহলে কি ধরবো? 2টা করে 80টা প্রাণী সবগুলাই যদি ময়ূর হইতো, তাহলে 80 গুণন 2 সমান সমান 160টি পা হইতো। আর সবগুলা প্রাণীর যদি সবগুলাই হরিণ হইতো, তাহলে 80 গুণন 4 সমান সমান 320টি হইতো। দেখেন এই 160 আর 320 আছে না,
4 দিয়ে কেন গুণ করলাম, কারণ হরিণের পা থেকে 4টি। তাহলে এই যে মোট পা উপরে আর এইখানে হচ্ছে অ্যাভারেজ পা, এই জন্য আড়াআড়ি যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 40, আর এইখানে বিয়োগ করলে হচ্ছে 120। 120 আর 40-এ যখন আমরা রেশিও সাজাবো তখন 3:1 আসবে। এই 3:1 মানে কি? 3:1 মানে হচ্ছে যে ময়ূর যদি 3 অংশ থাকে তাহলে হরিণ থাকতে হবে 1 অংশ। এইগুলো হচ্ছে অনুপাতের মতো করে অংশ চলে আসলো। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে 80টি, এইটা মোট। তাহলে মোট যেহেতু 80টি, তার মানে 3 অংশ ময়ূর 1 অংশ হরিণ, তাহলে টোটাল 4 অংশ সমান সমান 4 অংশ সমান সমান 80টি। উত্তর চাইছে ময়ূর। ময়ূর হচ্ছে কত অংশ? ময়ূর হচ্ছে 3 অংশ, তাহলে 1 অংশ সমান সমান 20, আর ময়ূর 3 অংশ সমান সমান 3 20-এ 60। এগুলো তো অনুপাতের ক্লাসে আমরা অলরেডি শিখে গেছি, আশা করি এখন নতুন করে আর শেখাইতে হবে না। ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে ময়ূর আর হরিণ অথবা যে কোনো কিছুর পায়ের কথা বললে এইভাবে হিসাব বাই করা যায়। সবার কি ক্লিয়ার কিনা একটু জানাবেন। ওকে, তাহলে ক্লিয়ার হতে গেলে তাহলে 17 18 সব কিছু একই রকম। এখন আসি আমরা একটু ব্যতিক্রম নিয়ম শিখবো। সেই ব্যতিক্রমটা হচ্ছে কি, যে এই যে সবসময় আমরা আড়াআড়ি যে বিয়োগ করতেছি, অনেক সময় বিষয়টা এরকম হইতে পারে, ধরেন আছে যে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, কিন্তু 1 থেকে -1 বিয়োগ করলে কি হয়? এটা হচ্ছে নর্মাল বিয়োগ, আর এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা বিয়োগ। তখন এই মাইনাসে মাইনাসে মিলে হয়ে যায় প্লাস, প্লাস ইকুয়াল হচ্ছে 2। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ঋণাত্মক বিষয়টা আমরা এখন দেখব, তবে কোথায় কোথায় হয় সেটা এখন দেখব। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, যে এখানে আমরা কোথায় চলে গেলাম গড়, সেখান থেকে আবার চলে গেলাম সমীকরণের প্রশ্নে, সেখান থেকে আবার চলে গেলাম ময়ূরের প্রশ্নে। এখন কিভাবে বুঝবো যে এলিগেশনটা কোথায় ইউজ হয়? বিষয়টা আসলে হচ্ছে কি, যে এইভাবে চিন্তা করা যাবে না যে এলিগেশনের অধ্যায় আমরা করতেছি। এটা হচ্ছে বিভিন্ন অধ্যায়ের যেই প্রশ্নগুলোতে মিক্সিংয়ের কথা আসে, মিশ্রণের কথা আসে, যেমন ময়ূরের পা আর হরিণের পা মিক্স করে হচ্ছে একসাথে অ্যাভারেজ একটা পা, এই টাইপের প্রশ্নগুলা এলিগেশন দিয়ে করা যাবে। আবার রিটেনও করা যাবে সমীকরণের মাধ্যমে, আবার অপশন টেস্ট করেও করা যাবে। ঠিক আছে? তো আমরা যেহেতু এখানে এলিগেশন শিখতেছি, এই জন্য সবগুলো এলিগেশন আসলে চিন্তা করতেছি। 19 নম্বর প্রশ্নটা দেখেন, এটা ব্যতিক্রম প্রশ্ন। বলছে কাজের দিন 2 টাকা পাওয়া এবং অনুপস্থিতির দিন 50 পয়সা জরিমানা। দেখেন, একটা হচ্ছে পাচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে জরিমানা দিচ্ছে, এটা নেগেটিভ। কাজ করে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে 40 টাকা পেল, 40 টাকা কিন্তু পেল, ব্যক্তিটি কতদিন উপস্থিত ছিল? তাহলে এই প্রশ্নটা আমরা সমীকরণ আকারে করি, ধরি উপস্থিত ছিল সমান সমান x দিন, তাহলে অনুপস্থিত সমান সমান 30 - x। 30 - x কেন? কারণ সেপ্টেম্বর মাসটা 30 দিনে হয়, এগুলো তো বেসিক জিনিস। আচ্ছা, প্রশ্ন মতে এখানে একটা জিনিস খেয়াল করবেন, সে যে কয়দিন উপস্থিত ছিল প্রতিদিন সে 2 টাকা করে পাইছে, তাহলে এত টাকা তার টোটাল ইনকাম। এই ইনকাম থেকে মাইনাস হবে কি? মাইনাস হবে তার জরিমানার টাকাগুলা। জরিমানা অনুপস্থিত ছিল কতদিন? এতদিন। প্রত্যেক দিনে তার জরিমানা দিছে কত টাকা? 0.5। তাহলে এই এত টাকা করে যদি জরিমানা দেয়, তাহলে মোট জরিমানা এটা, তাহলে টোটাল ইনকাম থেকে টোটাল জরিমানা বাদ দিলে তার উদ্বৃত্ত যে টাকা, অবশিষ্ট যে টাকাটা থাকে, এইটা হচ্ছে তার ইনকাম। মনে করে সে 70 টাকা ইনকাম করছে, 20 টাকা সে জরিমানা দিয়ে দিছে, তাহলে তার কাছে আছে কত টাকা? 50 টাকা। এই 50 টাকা হচ্ছে তার এক্সাক্ট ইনকাম। এখান থেকে ক্যালকুলেশন করে নেবেন, এক্স এর মান যেটা বাইরে হবে সেটা অ্যান্সার। কিন্তু আমরা যদি এলিগেশন আকারে করি তাহলে কি হবে সেই জিনিসটা আমরা এখন দেখব। সেপ্টেম্বর মাস 30 দিন, খেয়াল করেন এইখানে 40 বসবে কেন? কারণ এই 40-এর মধ্যে উপস্থিত এবং অনুপস্থিত দুইটার সমন্বয় করে যে রেজাল্টটা বাইর হয়েছে সেটা হচ্ছে 40 টাকা তার নেট ইনকাম। এইখানে সে যদি উপস্থিত থাকতো, আর এটা হচ্ছে অনুপস্থিত। উপস্থিত যদি সে 30 দিনে উপস্থিত থাকতো, তাহলে 30 দুগুণা সে 60 টাকা পাইতো, তাহলে উপস্থিতির কারণে তার মোট ইনকাম হচ্ছে 60 টাকা। আবার যদি সে 30 দিনে অনুপস্থিত থাকতো, তাহলে তার 15 টাকা জরিমানা দিতে হইতো। এই যে 15 টাকা জরিমানা বলতেছি না, এই 15 টাকাকে লিখতে হবে -15, কারণ এটা কিন্তু পজিটিভ না। আগের অঙ্কগুলোতে পজিটিভ নেগেটিভের কোনো কথা ছিল না, মানে সবগুলাই পজিটিভ ছিল। কিন্তু এখানে তো এক্স্যাক্টলি দেখে বোঝাই যাচ্ছে, প্রশ্নের পরে বোঝা যাচ্ছে যে এখানে
ঋণাত্মক ফিগারের কথা বলতেছে, এই জন্য এটা -15। এখন আসি আমরা আড়াআড়ি বিয়োগ করব। 60 থেকে 40 বিয়োগ করলে হচ্ছে 20, কিন্তু খেয়াল করেন যে 40 থেকে 15 বিয়োগ করলে 40 -15 আলাদা জিনিস, কিন্তু এখানে হচ্ছে -15। তার মানে এই মাইনাস হচ্ছে বিয়োগ করতে হয়, এই জন্য মাইনাস, আর এইখানে হচ্ছে এই মানটা -15। তাহলে এখানে হচ্ছে 55, মানে এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 40 আর 15 মিলে 55। এইখানে 55 না লিখে যদি কেউ 25 লেখেন তাহলে আসলে প্রশ্নটাই বোঝেন নাই, ঠিক আছে। 55 আর 20-এর রেশিও সাজালে 5 11 55, 5 আর 5 20, তার মানে 11:4। তার মানে সে যদি উপস্থিত থাকে 11 দিন, তাহলে তাকে অনুপস্থিত থাকতে হবে 4 দিন। তাহলেই শুধুমাত্র যোগ বিয়োগ ক্যালকুলেশন করে 40 টাকা ইনকাম করা সম্ভব। যেহেতু সেপ্টেম্বর মাসটা হচ্ছে মোট 30 দিন, তো এই 30 দিনকে আমরা 11:4 রেশিওতে ভাগ করব। তাহলে আমাদের যেহেতু উপস্থিতটা বাড়ি করতে বলছে, তাহলে উপস্থিত হচ্ছে 30 দিনের 11 আর 4 মিলে 15 ভাগের 11 ভাগ, তাহলে 2 2 11 22 দিন। তার মানে সে 22 দিন উপস্থিত ছিল। আসলে কি এলিগেশন দিয়েই করতে হবে এই অঙ্কটা? না, আপনি আগে রিটেন ফরম্যাটটা দেখেন, এইভাবে করবেন। এভাবে না বললে আরও শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা করা যায় অপশন টেস্ট করে। কীরকম? 22 দিনের প্রত্যেক দিন যদি 2 টাকা করে ইনকাম করে, তাহলে 44 টাকা তার ইনকাম হয়। বাকি থাকে 8 দিন, এই 8 দিন যদি প্রতিদিন 50 পয়সা করে জরিমানা দেয়, তাহলে 4 টাকা সে জরিমানা দেয়। 44 টাকা ইনকাম থেকে 4 টাকা জরিমানা দিলে তার নেট ইনকাম থাকে 40 টাকা। তাহলে 40 টাকা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে, যেহেতু মিলে গেছে, তাহলে এই 22 দিনে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে একটা অঙ্ক অনেকভাবে করা যায়, যেহেতু এখানে আমরা এলিগেশনের আলোচনায় আসি, এই জন্য আমরা একটু এলিগেশনের উপর সব চালা দিতেছি। আচ্ছা, ওকে। এমডি সোহেল তানভীর বলছেন, সূত্র কি অ্যান্সার ঠিক আছে একটু বলবেন প্লিজ? না ভাই, বলবো না। আপনি আসলে কি শিখলেন? এই 17 নম্বর প্রশ্নটার অ্যান্সারটা ধরে আপনি শুদ্ধি পরীক্ষা করেন, করার পর আমাকে বলেন যে এটা ভুল আছে। এতটুকু কনফিডেন্স না থাকলে তাহলে এত ক্লাস করে কী লাভ হয় বলেন তো? মানে 17 নম্বর অঙ্কটা দেখান তো মামা। 17 নম্বর অঙ্কটা ভুল আছে না সঠিক আছে আমি নিজেও কনফার্ম না, কিন্তু আমি এখন করব, করার পরে আমি একটা অ্যান্সার দিতে পারবো না, তাহলে তো হলো না। সেটা হচ্ছে যে পায়রা ও খরগোশের সংখ্যা মোট 40টি, এদের পায়ের সংখ্যা 140টি হলে সেখানে পায়রা আছে কতটি? এখন অবসর দেওয়া আছে 20টি। পায়রা মানে কবুতর, কবুতরের 2টা পা, তাহলে 20টা পা, 20টা কবুতর হলে 2টা করে পা হলে 40টা পা হয়। তাহলে আর থাকে 20টা কি খরগোশ। 20টা খরগোশের যদি 4টা করে পা থাকে, তাহলে হচ্ছে 4 20 80, 80 আর 40 120। ভুল আছে অ্যান্সার। তো এইভাবে ভুল বলতে পারতে হবে, এই অঙ্কটাতে অ্যান্সার ভুল আছে। 17 নম্বর প্রশ্ন। আমার মনে হচ্ছে ভুল না, মনে হচ্ছে দিয়ে কোনো কাজ নাই, সব কিছু বললেন যে কনফিডেন্টলি এটা ভুল আছে অ্যান্সার। কারণ কি? কারণ শুদ্ধি পরীক্ষা করে তো ভুল ধরা পড়লো। আচ্ছা, এখন আসে আমরা একটু করে দিই, যেহেতু ভুলটা বাইর হচ্ছে আমাদের। তাহলে হচ্ছে যে এখানে 140, 40 দুগুণে 80 এখানে, আর এখানে হচ্ছে 160, তাহলে এখানে আসি 20 আর এখানে হচ্ছে 60, তাহলে 1:3। তার মানে 40টা যে টোটাল মাথার কথা বলছে, এখানে 10 আর 30 হইতে হবে, তাহলে অ্যান্সার হইতে হবে 10টি। ঘ হবে অ্যান্সার। সতেরো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। কনফিডেন্স থাকতে হবে ভাই, সবসময় মানে মাথার উপর দিয়ে গেলে তো হবে না। ওকে, তাহলে একই রকম করে আমাদের 20 এবং 21 নম্বর প্রশ্নটা আছে, এগুলো আপনাদের করতে হবে। 22 নম্বর প্রশ্ন দেখেন, 20 21 এটা নিজে থেকে করে নেবেন। 22 নম্বরে দেখেন, 22 নম্বর বলতেছে যে একটা স্কুলে 900 জন ছাত্রছাত্রী আছে, জানুয়ারি মাসে 4% ছাত্র চলে গেল এবং 5% ছাত্রী নতুন করে ভর্তি হওয়ার পর ছাত্রছাত্রীর মোট সংখ্যা অপরিবর্তিত থাকলো। জানুয়ারি মাসের আগে ওই স্কুলে কতজন ছাত্র ছিল? তাহলে এখানে কি বলতেছে যে টোটাল ছাত্রছাত্রী কতজন? 900 জন। এই 900 জন ক্লাসিফাইড হবে। জানুয়ারি মাসে 4% ছাত্র চলে গেল, তাহলে 4% ছাত্র যদি চলে যায়, তারপরে কি বলছে যে 5% ছাত্রী আসলো। দেখেন, একটা গেল আর একটা আসলো,
তার মানে কি একটা নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। এর ফলে এখন দেখেন যে এই কোন পার্সেন্টেজটা কোথায় লিখবো এটা নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। একটা মাথা খাটান যে যেভাবে প্রশ্নে বলছে আমরা ওইভাবে লিখি। ধরেন আছে যে এটা ছাত্র আর এটা হচ্ছে ছাত্রী। এখন এই 4% চলে গেল মানে -4, আর 5% আসলো মানে হচ্ছে কি +5। খুবই সিম্পল বোঝা যাচ্ছে। এখন আসি এইখানে কি হবে এই প্রশ্নে বলা নাই, কিন্তু একটু ভাবি। বলছে কি যে এটা মোট ছাত্রছাত্রীর সংখ্যা অপরিবর্তিত থাকলো, তার মানে পরিবর্তন কোনো হয় নাই, তার মানে 0% পরিবর্তন। কিন্তু অনেক প্রশ্নে দেখা যায় বলে কি যে মোটের উপরে 1% ছাত্র বেড়ে গেল। এই যে 1% ছাত্র বেড়ে গেল এরকম বললে তখন আমরা লিখতাম +1, আর যদি বলতো 1% কমে গেছে তাহলে -1। কিন্তু যেহেতু কোনো কিছুই হয় নাই তাহলে 0। তাহলে এখন আসি 0 আর 5-এর ডিফারেন্স হচ্ছে 5, 0 আর 4-এর ডিফারেন্স হচ্ছে 4। এখানে দেখেন সবসময় এই অ্যান্সার দুইটা কিন্তু পজিটিভ ফিগার হবে, নেগেটিভ ফিগার হবে না। তাহলে এই 5:4 মানে কি যে 5 জন ছাত্র যদি থাকে তাহলে 4 জন ছাত্রী থাকতে হবে, তাহলেই শুধুমাত্র এই কাজটা পসিবল। যেহেতু টোটাল ছাত্রছাত্রী আছে 900 জন, এই 900 জনকে আমরা 5 আর 4 অনুপাতে ভাগ করব। তাহলে 5:4 ভাগ করলে এখানে হচ্ছে 500 জন আর এখানে হচ্ছে 400 জন। উত্তর কি চাইছে? উত্তর বলছে যে জানুয়ারি মাসের আগে কতজন ছিল। জানুয়ারি মাসের আগে ছিল এই যে 5 ভাগ মানে ছাত্র মানে 500 জন, এই 500 জন হচ্ছে অ্যান্সার। এরকম অঙ্ক আমরা শতকরা অধ্যায় করছি, আশা করি সবাই ক্লিয়ার। ওকে, লাভ ক্ষতির অঙ্ক একটা দেখাই দিই তাহলে আরো সুবিধা হবে। 24 নম্বর ওরা দেখেন, সবাইকে ধরতে পারতেছেন কিনা একটু বলবেন। 24 নম্বর বলছে ঘোড়া গরুর ক্রয় মূল্য 10,000 টাকা। ঘোড়াটি 20% লাভে এবং গরুটি 15% ক্ষতিতে বিক্রয় করায় মোট 6% লাভ হলো। ঘোড়া গরুর মূল্য কত? দেখেন কিন্তু 3টা পার্সেন্টেজ দেওয়া আছে। এই যে মোট বলছে না, মোট মানে কি? মোট মানে হচ্ছে মোটের উপর। মোটের উপর মানে কি যে লাভ আর ক্ষতি মিক্স করে যখন একসাথে হিসাব করা হয়েছে তখন মোটের উপর দেখা যাচ্ছে 6% লাভ হয়ে গেছে। তাহলে এখানে আসি যে 20% আর 15% আছে না, এই যে 20% পজিটিভ, 20% নেগেটিভ 15%, আর মোটের উপর 6% পজিটিভ। তাহলে 20 আর 6 যদি বিয়োগ করি, 20 থেকে 6 বিয়োগ করলে 14, কিন্তু এই 6 থেকে 15 বিয়োগ করলে এটা কিন্তু -15। তাহলে 6 আর 15 হয়ে যাবে 21%। অথবা আপনি যদি এইভাবে বিয়োগ করেন -15 - 6 সমান কিন্তু -21। তো এইখানে যেহেতু সবসময় পজিটিভ পার্সেন্ট লিখতে হবে, এই জন্য এখানে 21:14। তাহলে 7 দিয়ে ভাগ করলে 3:2। তার মানে যেই জিনিসটাতে লাভ হবে এইটার দাম যদি 3 টাকা হয়, তাহলে যেই জিনিসটাতে ক্ষতি হবে এইটার দাম হইতে হবে 2 টাকা। প্রশ্নে বলা আছে যে এই দুইটা মিলে টোটাল দাম হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকার জিনিসটাকে 3:2 ভাগ করলে টোটাল 5 ভাগ করতে হবে। 5 ভাগ করলে 1 ভাগের মান 2,000, 3 ভাগের মান হচ্ছে 6,000, আর 2 ভাগের মান হচ্ছে 4,000। লাভের দিকে 6,000, ক্ষতির দিকে 4,000। এটা শুদ্ধ পরীক্ষা করা যায় কিরকম? দেখেন 6,000 টাকা জিনিসে 20% লাভ মানে এই যে 1,200 টাকা লাভ। 4,000 টাকার জিনিসে 15% ক্ষতি মানে 600 টাকা ক্ষতি। 4×5 = 600 টাকা ক্ষতি। তাহলে 1,200 থেকে 600 বাদ দিলে থাকে আর 600। এই 10,000 টাকার মোটের উপরে আবার 600 টাকা লাভ মানে শতকরায় 6% লাভ। এই 6% মিলে গেছে। শতকরা লাভ ক্ষতির এতগুলো ক্লাস করার পর আশা করি এই পয়েন্টগুলো দ্রুত ধরতে পারার কথা। কেউ যদি এখনও মনে করেন মাথার উপর দিয়ে যাচ্ছে তাহলে আগের ক্লাসগুলো করে আসেন। কীরকম? অনুপাতের ক্লাসটা করেন। এই 3:2 কেন আমি 6,000 4,000 লিখলাম, এটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে আপনি অনুপাতের ক্লাস করেন নাই। ওকে, তো বলছেন স্কিপ করার কথা। ওকে, এরকম স্কিপ করার কথা বললে তো সুবিধা আমার জন্য। ওকে, আসি 28 নম্বর অঙ্ক দেন। তাহলে কিছু অঙ্ক স্কিপ করতেছি কারণ এক্সট্রা দিয়ে করার দরকার নাই। শতকরার প্রশ্নে এলিগেশনের প্রয়োগ। 28 নম্বর বলছে যে একটা পরীক্ষায় 1200 বালক পরীক্ষার্থী ছিল। দেখেন 1200 কিন্তু বালক। এই 1200টা কি 2 ভাগ হবে নাকি 1200টা একটা ভাগের মান, এটা প্রশ্নের পরের অংশটা পড়লেই বোঝা যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলতেছেন যে 1200 জনের মধ্যে 50% বালক
আর 40% বালিকা পরীক্ষায় পাশ করে। তাহলে বালক পাশ করলো 50% আর বালিকা পাশ করলো 40%। এই আমরা কিন্তু আমরা রিটেনের ক্লাসে রিটেন করাই দিচ্ছি। এখন অনেকে এখানে রিটেন খুঁজতেছেন, না এটা তো আমরা রিটেন ক্লাস করাচ্ছি না, এখন আমরা আজকে এলিগেশন শিখতেছি। তাহলে 50% বালক আর এটা হচ্ছে বালিকা আর এটা হচ্ছে গড়। এই গড় কিন্তু বলে দেওয়া থাকবে না, বুঝে নিতে হবে যে যখন দুইটা জিনিস একসাথে মিক্স করে একটা রেজাল্ট দিবে ওইটাকে আমরা বলতেছি বারবার গড়। তাহলে আর বিয়োগ যদি করি আমরা তাহলে দেখতেছি 6 আর এখানে হচ্ছে 4, তার মানে 3:2। তার মানে হচ্ছে ওই ক্লাসে যদি বালক থাকে 3 জন তাহলে বালিকা থাকবে 2 জন। তাহলে টোটাল এখন এই 1200 যে বলা আছে এটা কি মোট? না, এইখানে ভুল করা যাবে না। আবার প্রশ্নটা পড়েন, 1200 জন বালক পরীক্ষার্থী ছিল, তার মানে শুধু বালকেই ছিল 1200 জন। তাহলে আমরা এই 3 অংশের মান বলতে পারি 3 অংশ সমান সমান 1200 হলে 1 অংশ সমান সমান 600 আর এই যে 2 অংশ সরি 1 অংশ সমান সমান 400 আর 2 অংশ সমান সমান 800। তার মানে বালিকার সংখ্যা হচ্ছে 800 জন। ধরতে পারছেন কিনা একটু জানাবেন। সবাইকে ক্লিয়ার? এই 28 নম্বর প্রশ্নটা এমডি খায়রুল ইসলাম খায়রুল বলছেন 27 নম্বর করতে। আচ্ছা ওকে 27 নম্বরটা করে দিব, দেখেন তো 27 নম্বরটা। দেলোয়ার হোসেন বলছেন ক্লিয়ার। ওকে 27 নম্বরটা দেখান। তাহলে একটু দ্রুত করে দেই, সমস্যা আছে কোনো? যেহেতু সবগুলো কাছাকাছি নিয়মের সব। 27 নম্বর বলছে যে এটা ঘড়ি ও চেইনের মূল্য একত্রে 500 টাকা। খেয়াল রাখবেন এখানে কিন্তু একত্রে যখন বলবে তখন এখানে যখন অনুপাতটা আসবে ধরা আছে 3:2 তখন এই 500 টাকাকে ভাগ করতে হবে। কিন্তু এক পাশে যদি 500 থাকে তখন এই একটা অংশের মান হবে। এই ভাষাগুলো তো প্রশ্ন রিডিং করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন 500 টাকার চেইনের ঘড়ি 10%, ঘড়ির মূল্য বৃদ্ধি পাইছে, চেইনের মূল্য 5%। তার মানে ঘড়ি 10% এটাও পজিটিভ আর চেইন 5% এটাও পজিটিভ। আর বর্ধিত মূল্য হবে 545 টাকা। দেখেন এইখানে হচ্ছে 500 টাকা আর নতুন দাম হচ্ছে 545। বলেন তো এই পুরোটা কি বাড়ছে? না, এই 500 টাকা থেকে 545 টাকা হয়েছে, তার মানে বাড়ছে আসলে 45 টাকা। কত টাকাতে 45 টাকা বাড়ছে? 500 টাকাতে 45। তাহলে আমরা যদি এটা পার্সেন্টেজ বানাই তাহলে এখানে পার্সেন্টেজ হচ্ছে 9%। তার মানে মোটের উপর 9% বাড়ছে। পার্সেন্টেজ বানালে বিয়োগ করতে সুবিধা। আর সবখানে কি পার্সেন্টেজ বানানো যাবে? দেখেন এইখানে যদি 45 না বলে 46 বলতো তাহলে কিন্তু আমরা এত সুন্দর করে কাটাকাটি করে 9% বলতে পারতাম না। তখন কি করতাম সেটা একটু পরে আসতেছি, বাট এটা আগে দেখেন 9% না, তাহলে 5 আর 9 এর ডিফারেন্স 4, 10 আর 9 এর ডিফারেন্স 1। তার মানে যে 4:1 হবে। তাহলে 10% বাড়ছে কার দাম? ঘড়ির দাম। তাহলে এটা হচ্ছে ঘড়ি আর এটা হচ্ছে চেইন। তাহলে আমাদের উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে ঘড়ির মূল্য কত। তাহলে এই ঘড়ির মূল্য যেহেতু 4 অংশ, তাহলে এই 500 টাকাকে 2 ভাগ করে 1 ভাগে 4 ভাগ 1 ভাগে 1 ভাগ মানে 400 টাকা হবে ঘড়ির মূল্য। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 400 টাকা। এখন আসি, যদি সাপোজ এখানে 46 টাকা দিত তাহলে কি হইতো? অথবা 45-এ থাকলো, আমরা পার্সেন্টেজ বানাইলাম না, তখন কি করতাম? তখন এই 9%-এর জায়গায় 45 টাকা লিখতাম। তাহলে দেখেন এখানে পার্সেন্টেজ আর এখানে মোট টাকা লিখলে হবে না। এইখানে যখন আমি মোট লিখবো তখন এখানে মোট বানাবো। মোট কীভাবে বানাইতে হয়? ওই যে ঘড়ির দাম 10% বাড়ছে, মনে করি 500 এর 10%। এই 500 যেহেতু মোট, মোটের 10% মানে এখানে 50, আর এখানে 500 এর 5% মানে হচ্ছে 25। 50 আর 45 বিয়োগ করলে হচ্ছে 5, 45 আর 25 বিয়োগ করলে হচ্ছে 20। দেন 20 আর 5-এর অনুপাত সাজালে তারপরেও 4:1 কিন্তু আসবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার তখন 4:1 হবে। তাহলে মোট ধরেও করা যায়, পার্সেন্টেজ ধরে করা যায়। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এই লাভ ক্ষতির অঙ্ক কিন্তু মোটামুটি 2-1টা করে দিছি। হ্যাঁ, কাহিনী সেম। আপনারা নির্দিষ্ট অঙ্ক করার কথা বলতে পারেন। 29, 30, 31 একই রকম। নম্বর আসি।
33 নম্বর বলছে যে 24 টাকা দরে ক্রয় করা 25 কেজি চালের সাথে 42 টাকা দরে ক্রয় করা কত কেজি চাল মিশিয়ে 40 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে দেখেন 32 নম্বর আমরা একটু করে দিই। আমাদের তো 32 নম্বরটাকে দেখেন। আচ্ছা 32 নম্বরে জাস্ট একটু দশমিক থাকার কারণে অনেকে একটু ঘাবড়ে যাইতে পারেন। দেখেন এই আমরা করলাম না, এটার সাথে 32 নম্বরের মিল আছে। আমি কিন্তু ভেরিয়েশনগুলো দেখা দিতেছি, আপনার কোথায় ভুল হইতে পারে সেটাও দেখা দিতেছি। আর এগুলো করতে করতেই আপনারা অটোমেটিক্যালি শিখে যাবেন যে কোন অঙ্কগুলো এলিগেশন দিয়ে হয়, কারণ আগে থেকে কিন্তু আসলে ওইভাবে বলা যায় না। ঠিক আছে? আচ্ছা তাহলে আসি আমরা এলিগেশনের এই অঙ্কটা আমরা দেখব। 32 নম্বর অঙ্ক বলছে যে একটা শার্ট ও একটা প্যান্টের মূল্য একত্রে 525 টাকা। যদি শার্টের মূল্য 5% এবং প্যান্টের মূল্য 10% বৃদ্ধি পায় তাহলে ওইগুলো কিনতে 568.75 টাকা লাগে। শার্ট ও প্যান্টের প্রত্যেকটির মূল্য কত? ঠিক আছে? আচ্ছা তাহলে আসি, এইখানে 525 হচ্ছে একত্রে মূল্য, তাই না? আচ্ছা এরপরে 5% হচ্ছে শার্টের মূল্য বৃদ্ধি পেয়েছে আর প্যান্টের মূল্য বৃদ্ধি পেয়েছে 10%, হুবু আগের অঙ্কটার সাথে মিল আছে। তাহলে ওইগুলো কিনতে 568.75 টাকা লাগে। এই যে 568.75 এটা হচ্ছে ওই আগের বৃদ্ধির মতো। তাহলে আমরা এইখানে একটু আলাদা করে হিসাব করে নিতে হবে। কেউ যদি এখানে 568.75 লেখেন তাহলে অঙ্ক হবে না। অঙ্ক হবে না বিষয়টা এরকম না, অঙ্ক আপনি বুঝেনে নাই। তাহলে কি করতে হবে? 525 টাকার জিনিসটার দাম হয়ে গেছে 568.75। তাহলে আসি 0.75, আর এখানে 5 থেকে 8 মিনিটে 3 হাতে করে নাই, 2 থেকে 6 মিনিটে 4, 43.75 টাকা বেড়ে গেছে। এখন এই 43.75 টাকা 525-এর কত পার্সেন্ট, এখানে পার্সেন্টেজ বাইর করতে গেলে ঝামেলা হচ্ছে। তো এই জন্য আমরা এই ঝামেলাতে না যে আমরা এই 43.75 টাকা মোটে বেড়েছে, বা এই মোটে বেড়েছে যেটা, এটাকে আমরা বলতে পারি গড়ে বেড়েছে। আচ্ছা একটু প্র্যাকটিক্যালি বলেন তো যে এটা কি শুধু শার্টের দাম বাড়ছে নাকি প্যান্টের দাম বাড়ছে নাকি শার্ট আর প্যান্ট একত্রে বাড়ছে? শার্ট আর প্যান্ট একত্রে বাড়ছে। এই একত্রে কথাগুলো যতক্ষণ ধরে বলতেছি আমরা তো বারবার বলতেছি যে এগুলোকেই বলা হয় গড়ে বাড়ছে। তাহলে গড়ে দুইটাই মিলে বাড়ছে মোটের উপর 43.75। তাহলে যেহেতু আমরা এটাকে মোট বানাইলাম তাহলে আমরা ওই 5% আর 10% দুটাকে মোট বানাবো। তাহলে আমাদের মোট দাম কত ছিল? 525। এইখান থেকে বাড়ার পরে এটা হয়েছে, তাহলে এর চ্যাপ্টারটা ক্লোজ। আমরা 525-এর উপর হিসাব করব। তাহলে 10% বাড়লে কত হবে? 525-এর 10% মানে 52.5। 10% বলার কারণে এক ঘর আগে দশমিক। আর এইখানে দেখেন যে 5% বলার কারণে 10%-এর মান যা তার অর্ধেক হবে। তাহলে 52-এর অর্ধেক 26, আর এই 0.5-এর অর্ধেক হচ্ছে 25। 0.5 মানে 50, তাহলে এটা অর্ধেক হচ্ছে 25। তাহলে এখানে 5% মান হবে 26.25। মানে বিষয়টা প্র্যাকটিক্যালটা এইরকম, যদি শুধু শার্টের দাম বাড়তো তাহলে 26.25 টাকা বাড়তো, যদি শুধু প্যান্টের দাম বাড়তো তাহলে 52.50 টাকা বাড়তো। এখানে একটা পয়েন্ট আপনাদের স্মরণ করাই দেই, যদি বাড়ার কথা না বলে কমার কথা বলতো তাহলে কিন্তু মাইনাস হইতো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আর যদি বিয়োগ করি তাহলে এই 52.5 এখানে 26 থেকে বিয়োগ করি, 43.75 থেকে 75 থেকে বার করলে 0.5, 75 থেকে 25 গেলে 0.5, আর 43 থেকে 26 গেলে থাকে 17। 17.5। আর এখানে যদি আমরা বিয়োগ করি 43, 75, 50, তাহলে 0.75 থাকতেছে 51, 43 থেকে 51 গেলে 8.75। তাহলে 8.75 আর 17.5, 5 মানে 50, এটা কাটাকাটি করলে হচ্ছে 2:1। মানে আপনারা কাটাকাটি করে নেবেন। দেখেন 8.75 মানে 8 টাকা 75 পয়সার ডাবল হচ্ছে 8-এর ডাবল 16 টাকা, 75 পয়সার ডাবল হচ্ছে 1.5 টাকা, 16 টাকা আর 1.5 টাকা মিলে 17 টাকা 50 পয়সা। তো যাই হোক 2:1 আসলো। 2:1 মানে কি, যে এই শার্টের দাম যদি 2 টাকা হয় তাহলে প্যান্টের দাম হবে 1 টাকা। তার মানে 525 টাকাকে 3 ভাগ করে 1 ভাগে দিতে হবে প্যান্টে আর 2 ভাগ দিতে হবে শার্টে। উত্তর কি চাইছে? শার্ট ও প্যান্টের প্রত্যেকটির মূল্য কত, প্রত্যেকটির মূল্য চাইছে। তাহলে 525 গুণন 3 ভাগের 2 ভাগ, 3 দিয়ে কাটলে 3 17 51 থাকছে 1 আর 5 5, 350। 350 আর 525 দ্বারা গুণ করলে 3-এর 1 কাটাকাটি করলে হচ্ছে 175। তার মানে শার্টের দাম 350 টাকা হলে প্যান্টের দাম 175 টাকা। এখানে কি
কোনো ঝামেলা নাই, হুবহু আগের অঙ্কটার সাথে মিল আছে, যা সেখানে দশমিক দেওয়ার কারণে একটু যোগ বিয়োগ গুণভাগগুলো সময় লাগবে। তো এটা কি শুধু আপনার সময় লাগবে? সবারই সময় লাগবে। ঠিক আছে, ওকে, আশা করি সবাই ক্লিয়ার। 32 নম্বর। তাহলে আসি 33 নম্বরে। এইখানে খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমরা শিখব, সেটা হচ্ছে যে সবগুলোকে একজাতীয় বানানো। সবগুলোকে একজাতীয় বানানো বিষয়টা কীরকম একটু দেখি। 33 নম্বরে 24 টাকা দরে ক্রয় করা 25 কেজি চালের সাথে 42 টাকা দরে ক্রয় করা কত কেজি চাল মিশালে? এই মিশামিশির খেলা আমরা শুরুতেও খেলছি, কিন্তু এই যেখানে 33 নম্বর অঙ্কটা দেখেন একটু, এখানে শেষের যে পয়েন্টটা বলছে চাল মিশিয়ে 40 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। এই যে 25% লাভ হবে, তাহলে আপনারা দেখেন তো আরেকটা অঙ্ক যেটা শুরুতে আমরা করছিলাম, যে 3 নম্বর অঙ্কটা দেখেন। 3 নম্বর অঙ্কটা দেখেন, দেখে এই 33-এর সাথে মিলান। 33 নম্বরে বলতেছে যে 25% লাভ হবে, আর 3 নম্বরে বলার সময় বলছিল যে যা শুধু মিক্স করলে এত টাকা দাম দাঁড়াবে। ওইখানে লাভ ক্ষতির কোনো কথা বলে নাই, এই জন্য আমরা ওইখানে পার্সেন্টেজ নিয়ে কোনো চিন্তাই করি নাই। বাট এইখানে তো পার্সেন্টেজ নিয়ে চিন্তা করতে হবে। তাহলে এই অঙ্কটা একটু রিটেনে করে দিই, তারপরে আমরা শর্টকাটে আসবো। ঠিক আছে, আচ্ছা দেখেন তাহলে 33 নম্বরটা দেখেন। 24 টাকা দরে 25 কেজি চালের সাথে 42 টাকা দরে ক্রয় করা কত কেজি চাল মিশিয়ে, এই কত কেজি বলছে না, আমরা ওইটার নাম দেই এক্স কেজি। তাহলে ধরি 42 টাকা দরে কিনেছিল, 42 টাকা দরে কিনেছিল এক্স কেজি। তাহলে প্রশ্ন মতে 25 গুণন 24, এটা হচ্ছে প্রথম অংশের ক্রয় মূল্য, প্রথম 25 কেজি চালের ক্রয় মূল্য, প্লাস 42 টাকা দরে এক্স কেজি কিনছিল, এটা হচ্ছে এটার ক্রয় মূল্য। এই দুই ক্রয় মূল্য এর 125%। 125% কেন? কারণ যখন এই ধরেন আছে, মনে করেন এই দুইটা মিলে টোটাল 1000 টাকা খরচ হয়েছে এই চালগুলো কিনতে আমার। এটা এক ধরনের চাল, এটা আরেক ধরনের চাল, এই দুই ধরনের চাল মিলে কিনতে আমার খরচ হয়েছে 1000 টাকা। এই 1000 টাকার জিনিসটাতে আমি 25% যদি লাভ করে বিক্রি করি, তাহলে এই 1000 এর 125% হবে না বিক্রয় মূল্য। তাহলে এই জন্য আমরা মোট ক্রয় মূল্য এর 125% ইকুয়াল টু মোট বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য কীভাবে হবে দেখেন, চাল মিশিয়ে 40 টাকা দরে বিক্রি করলে, যখন দুই ধরনের চাল, এখানে কত কেজি চাল আছে, এখানে চাল আছে 24 টাকা দর, এটা কিন্তু দর, এটা কিন্তু এত কেজি। তাহলে এখান থেকে আছে 25 কেজি, আর এখানে আছে এক্স কেজি। এই দুই ধরনের মিলে মোট 25 প্লাস এক্স কেজি চাল বিক্রি করার সময় সে বিক্রি করছে সবগুলাই গড়ে 40 টাকা করে। তাহলে 40 গুণন 25 প্লাস এক্স। আচ্ছা, এখানে যদি 125% না দিই তাহলে কী হবে? এইটা হচ্ছে ক্রয় মূল্য বাইর হবে, সবগুলা চালের ক্রয় মূল্য, আর এইটা হচ্ছে বিক্রয় মূল্য বাইর হবে। এখন বলেন তো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি সমান হয়েছে? সমান কিন্তু হয় নাই। কি করলে সমান হবে? এর 125% যখন লাগাই দিব, তখন লাভটা যুক্ত হয়ে যাবে, তখন দুই পাশে বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য হবে। ঠিক আছে, আচ্ছা, এই জন্য 125% লাগাইতে হবে। এটা ক্যালকুলেশন করে নেবেন, এক্সের যে মান বাইর হবে সেটা অ্যান্সার। এখন আসি এলিগেশন দিয়ে করলে কি হবে। এটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট, টার্নিং পয়েন্টটা একটু শেখার আছে, দেখে নেন। ঠিক আছে, সেটা হচ্ছে যে এইখানে আমরা লিখলাম 24 টাকা কেজি, 24 টাকা, টাকা কিন্তু লিখতে হবে, আর 42 টাকা। এইখানে 40 টাকা লেখা যাবে না, প্রশ্ন অনুযায়ী কিন্তু আপনারা এইভাবে লিখে ফেলতে পারেন। এই 24 টাকার নাম হচ্ছে সিপি, মানে ক্রয় মূল্য। এইটাও সিপি 2, সিপি 1, এটা প্রথমটার অংশের ক্রয় মূল্য, এটা হচ্ছে দ্বিতীয় অংশের ক্রয় মূল্য। কিন্তু 40 টাকা কিন্তু এসপি। তাহলে কস্ট প্রাইসের সাথে আপনি সেলিং প্রাইস লাগাইতে পারবেন না। কি করতে হবে আপনাকে? আপনাকে এইখানেও অ্যাভারেজ কস্ট প্রাইস লিখতে হবে। এখন আমাদের প্রশ্নে তো অ্যাভারেজ কস্ট প্রাইস দেওয়া নাই, তাহলে কিভাবে আসবে? এইভাবে আসবে। খেয়াল করেন, 40 টাকায় বিক্রি করে যদি 25% লাভ হয়, তার মানে 125% এর মান 40। তাহলে যেই জিনিসটা 40 টাকা বিক্রি করে আমার 25% লাভ হলো, ওই জিনিসটার 100%-এর ভ্যালু কত? তাহলে কাটাকাটি করলে 5, 4, 5, 8, 4, 32। তার মানে যেটা আমি 40 টাকায় বিক্রি করে 25% লাভ হচ্ছে, এইটার গড় সিপি হচ্ছে 32 টাকা। এই 32 টাকাটা খুবই ইম্পর্টেন্ট, না হলে ভুল হবে। তাহলে এইগুলার নাম কি বলতেছি আমরা? এই যে এক জাতীয় হতে হবে।
এক জাতীয় মানে কি? এক জাতীয় মানে সবগুলাই ক্রয় মূল্য অথবা সবগুলাই বিক্রয় মূল্য হইতে হবে। এটা একটু পরে আসতেছি। বর্তমানে আমরা সবগুলাই ক্রয় মূল্য বাড়ি করছি। এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এইখানে 40 দিল, ওইটা বিক্রয় মূল্য, ওইটাকে ক্রয় মূল্য বানাইলাম, সবগুলাই ক্রয় মূল্য হয়ে গেছে। এখন আড়াআড়ি বিয়োগ করি, এটা 10, এখানে বিয়োগ করলে হচ্ছে 8, ঠিক আছে? 10:8 মানে হচ্ছে 5:4। তার মানে যদি 24 টাকা কেজি দরে 25 কেজি চাল কিনি, তাহলে 42 টাকা কেজি দরে 4 অংশ, তাহলে 5 অংশের মান 25 কেজি। 5 অংশ সমান সমান 25 কেজি হলে 1 অংশ 5, 4 অংশ সমান সমান 20 কেজি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 42 টাকা দরে সে 20 কেজি চাল ক্রয় করেছিল। সবগুলাই নতুন জিনিস না, এইগুলো তো আগেই শিখছি। মূল থিম হচ্ছে এখানে 32 কেন আসলো। এখন আসি, এখানে 32 আনার কারণ হচ্ছে যে এইখানে 32 টাকাটা ক্রয় মূল্য, এই দুইটা যেহেতু ক্রয় মূল্য লিখছি, এই জন্য এখানে ক্রয় মূল্য আনলাম। আরও একটা টেকনিকে করা যায়, সেটা হচ্ছে যে এখানে আমি যখন 40 লিখছি, এটা এসপি না সেলিং প্রাইস, তাহলে আমরা এখানেও সেলিং প্রাইস নিয়ে আসবো, এখানেও সেলিং প্রাইস নিয়ে আসবো। কীভাবে দেখেন, এখানে কেনার সময় কিনছিলাম 24 টাকা, আর এখানে কেনার সময় কিনছিলাম 42 টাকা। মোটের উপর লাভ হয়েছে কত টাকা? 25%, তাই না? তার মানে 25% লাভ যদি আমরা যোগ করে দেই এই ক্রয় মূল্য দুইটার সাথে, তাহলে এই দুটার বিক্রয় মূল্য বাইর হয়ে যাবে। কীরকম আসি? 24-এর 25% মানে 4/1 6 টাকা লাভ। 6 টাকা লাভ হলে বিক্রয় মূল্য হবে 24 আর 6 30। 42 টাকার জিনিসে 25% লাভ মানে হচ্ছে 4/1 লাভ, মানে 10 টাকা 50 পয়সা লাভ। তার মানে 52.5 টাকা বিক্রয় মূল্য। এখন আসে আড়াআড়ি বিয়োগ করি, 12.5, এখানে আড়াআড়ি বিয়োগ করলে 10। এই দেখেন, এটাও এসপি, এটাও এসপি, এটা সবগুলো যখন এসপি হয়ে গেছে, তখন 12.5 আর 10-এর রেশিও হচ্ছে 5:4। আড়াই দিয়ে ভাগ করলে 5, আড়াই দিয়ে ভাগ করলে 4। তাহলে এখানেও 5:4 আসছে, এখানেও 5:4 আসছে। এখানে সবগুলাই বিক্রয় মূল্য ধরে, আর এখানে সবগুলাই ক্রয় মূল্য ধরে। কখন কোনটা করবেন এটা নির্ভর করবে প্রশ্নে কিভাবে করলে ভগ্নাংশ দশমিক আসবে না, অ্যাভয়েড করা যাবে। তাহলে একটা অঙ্ক আপনাদেরকে করতে দেই। চৌত্রিশ নম্বর অঙ্কটা আপনি করেন। ক্লিয়ারলি ধরতে পারছেন কিনা বলেন? 33 নম্বরটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে 34 নম্বরটা আপনারা করে দেন। এরকম আরও বেশ কয়েকটা অঙ্ক আছে এখানে, চেষ্টা করতে হবে নিজে থেকে। মূল কথা সবগুলাকে বিক্রয় মূল্য অথবা সবগুলাকে ক্রয় মূল্য ধরে করতে হবে। 34 নম্বর অঙ্কটাতে একটু দেখেন যে বিক্রয় মূল্য দেওয়া আছে 70 টাকা, আর লাভ হচ্ছে কত পার্সেন্ট? 20%। তার মানে 70 টাকা হচ্ছে 120%-এর মান। এইখান থেকে 100%-এর মান আনতে গেলে ভগ্নাংশ চলে আসবে, এই জন্য আমরা এই নিয়মে যাব না। তাহলে কি নিয়মে যাব? আমরা 70-কে হাফ না দিয়ে 70-কে 70-এ রেখে দিব। তার মানে এখানে এসপি সেলিং প্রাইসে থাকলো, তাহলে অন্য দুইটাকে আমরা সেলিং প্রাইস বানাবো। এখানে লাভের পরিমাণ হচ্ছে 20%, তাহলে 50 টাকার জিনিসে 20% লাভ যুক্ত হলে হয়ে যাবে 60 টাকা, আর 60 টাকার জিনিসে 20% লাভ যুক্ত হলে হয়ে যাবে 72 টাকা। আড়াআড়ি বিয়োগ করলে 10, 2, 1:5। এই প্রশ্নের উত্তর হচ্ছে 1:5, এবং এইভাবে করলে মাত্র কয়েক সেকেন্ডে অ্যান্সার বাই করা যাবে। ক্লিয়ার কিনা জানাবেন। 34 নম্বর অঙ্কটা সুদ কষার অঙ্ক আমরা এখন দেখব। 38 নম্বর অঙ্ক দেখেন। বলছে যে সুমন তার কাছে থাকা 10,000 টাকার কিছু অংশ বার্ষিক 11% হারে এবং অবশিষ্ট টাকা 15% হারে বিনিয়োগ করে। 1 বছর পরে 1200 টাকা মুনাফা পেল। সে 11% হারে কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে এই অঙ্কটা যে দুইভাবে করা যাবে, প্রত্যেকবার কি দুইভাবে দেখাইতে হবে? সুদ কষার এই বিষয়টা দেখেন, মোটের উপর 1200 টাকা ইন্টারেস্ট পাইছে মানে কি? যে এই মোটের উপরটা হচ্ছে এখানকার গড়। তাহলে এই অঙ্কটা আমরা দুইভাবে করব। সেটা হচ্ছে যে পার্সেন্টেজ ধরে, আর একটা হচ্ছে মোট ধরে। পার্সেন্টেজ ধরে বিষয়টা এরকম যে এখানে প্রথম অংশ বলছে 11% আর দ্বিতীয় অংশ বলছে 15%। তাহলে 11% আর 15%। আর পরবর্তীতে বলছে মোটের উপর লাভ হয়েছে 1200 টাকা। এই 1200 টাকা তার বিনিয়োগ করছে কত টাকা? বিনিয়োগ করছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকার তুলনায় 1200 টাকাটা কত পার্সেন্ট? 12%।
তাহলে এই যে পার্সেন্টেজটা সহজে বাইর করা যাচ্ছে দেখে এখানে পার্সেন্টেজ লিখলাম, কিন্তু এখানে যদি 1233 টাকা এরকম দশমিক টশমিক ভগ্নাংশ থাকতো, কাটাকাটি করা যাইতো না, তখন কিন্তু আমরা এই ঝামেলায় যাইতাম না। তাহলে খেয়াল করেন যে এই পার্সেন্টেজটা তখনই যাব যখন মিলাই দেওয়া থাকবে। তাহলে এখন আড়াআড়ি বিয়োগ করি, এইখানে হচ্ছে 1 আর এইখানে হচ্ছে 3, তার মানে সে যে টাকাটা বিনিয়োগ করছে 10,000 টাকা, এই 10,000 টাকাকে 3:1 বিনিয়োগ করলে তাহলেই শুধু 12% গেইন করা সম্ভব। তাহলে 10,000কে 3:1 একেবারে 4 ভাগ যদি করি তাহলে 2500, এখানে হচ্ছে 2500 আর এখানে হচ্ছে 3 2500 75। এইটা হচ্ছে অ্যান্সার। কি চাইছে? অ্যান্সার চাইছে সে 11% হারে কত টাকা বিনিয়োগ করেছে। 11% হারে বিনিয়োগ করছে 7,500 টাকা। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 7,500। এখন আসি, যদি আমরা মোট ধরে করতাম, এই পার্সেন্টেজ বাইর করতে না পারলে, কারণ অনেক সময় পার্সেন্টেজ সহজে বাইর হবে না, তখন কি করব? তখন এইখানে যে 1200 টাকা আছে, এই 1200 টাকাটাকে 1200 টাকা রাখবো। তাহলে 1200কে যেহেতু টাকা বানাইলাম, তাহলে এই পার্সেন্টেজটাকে টাকা বানাইতে হবে। কিসের উপর ভিত্তি করে হবে? এই মোট টাকার উপর হবে। তাহলে 10,000-এর 11% মানে 11,000 টাকা, 1100 টাকা। আবার 10,000-এর 15% মানে 1500 টাকা। বিয়োগ করলে হচ্ছে 300, বিয়োগ করলে হচ্ছে 100। 300 আর 100কে অনুপাত সাজালে 3:1। তাহলে বারবার এইভাবে করার পরে তো কনফিডেন্স চলে আসতেছে যে মোট ধরে করলেও যা আসে অনুপাত, পার্সেন্টেজ ধরে করলেও 3:1 আসবে। তাহলে 10,000 টাকাকে 3:1 ভাগ করলে অ্যান্সার হবে 11% হারে বিনিয়োগ করছে 7,500 টাকা। ফুললি ক্লিয়ার কিনা বলেন? 39 নম্বর অঙ্কটা নিজে থেকে করে দেন দ্রুত। তাহলে 39 নম্বর হচ্ছে বারবার ন্যাশনাল ব্যাংকে 5%-এর 2400 টাকা আর 8%-এর বিনিয়োগ করলেন, বিনিয়োগের উপর তার সুদের হার 6%। তাহলে 5, 8, 6, তাই না? দেখেন তো এই অঙ্কটা 5, 8, 6কে কাজে লাগায়া 5 সেকেন্ডে এইভাবে যে সমাধান বাইর করা যায়, 2 ভাগের মান 2400 হলে 1 ভাগের মান 1200, এটা কি অন্য কোনো টেকনিকে সম্ভব কিনা বলেন? তাহলে এই টেকনিকটা যে স্পেশাল, এই 5 সেকেন্ডে এইভাবে অ্যান্সার বলা যায় এবং আপনি সব কিছু বুঝে বুঝেই করতেছেন। অন্য কোনো টেকনিকে কিন্তু এত দ্রুত অ্যান্সার বলা সম্ভব না, ঠিক আছে? এই জন্য এটা স্পেশাল। এবং আমরা তো বারবার নতুন নিয়ম শিখতেছি এরকম না, একইভাবে সবগুলো অঙ্ক করতেছি। এইখানে 2400 টাকা কিন্তু মোট না, 2400 টাকা হচ্ছে এই 5% হারে বিনিয়োগ করা 2400। এই জন্য আমরা বললাম 2 অংশ সমান 2400 আর 1 অংশ সমান 1200। 41 নম্বর একজন করে চাইছেন, ওকে 41 নম্বরটা করে দেই। 41 নম্বর বলছে যে কাদের দুটি, 41 নম্বর, কাদের দুটি সঞ্চয় হিসাব মোট 15,000 টাকা জমা রাখলেন। 15,000 টাকা মোট জমা রাখলেন দুইটা পার্টে। একটা হিসাব থেকে সে বাৎসরিক 5% সুদ পাবে এবং অন্য অপরটি থেকে 10% হারে। বছর শেষে সে যদি 1110 টাকা সুদ পেয়ে থাকে তাহলে 5% হারে কত টাকা বিনিয়োগ করছে? 5% হারে কত টাকা বিনিয়োগ করছে? তাহলে একটা হচ্ছে 5% আর একটা হচ্ছে 10%। মোট টাকা কত? 15,000। তাহলে 15,000-এর 10% হচ্ছে 1500, 15,000-এর 5% হচ্ছে 750, আর 1110 হচ্ছে সে মোটের উপর পাইছে। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 390, এই পাশে যদি বিয়োগ করি 250 আর 110 মিলে হচ্ছে 360। তাহলে বিয়োগ করলে 3 × 39, 3 × 36, 13:12। তার মানে 15,000 টাকার 13 ভাগ সে বিনিয়োগ করছে 5% হারে, আর
12 ভাগ সে বিনিয়োগ করছে 10% হারে। উত্তর কি চাইছে? 5% হারে সে কত টাকা বিনিয়োগ করছে। তাহলে 5% হারে বিনিয়োগ করবে 15,000 গুণন 13 আর 12 এর যোগফল হচ্ছে 25, এর 13 ভাগ হচ্ছে 5% হারে, উপরে 13, 25 দিয়ে কাটলে 600, 6 13 78, 7,800। সবগুলো একই স্টাইলে, যার সংখ্যা একটু ছোট বড় দিলে সময় লাগবে এই। তাহলে 41 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 7,800। ওকে, এবার আসি আমরা গতিবেগের অঙ্ক দেখব এলিগেশনের মাধ্যমে কীভাবে করে। এই ক্লাসের কোনো সলভ ক্লাস হবে না, কারণ এই ক্লাসে তো সবগুলো অঙ্ক করে দিলাম। কারো যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। এরকম ছোটো ছোটো টপিকের 2-3টা ক্লাস চাওয়া মানে হচ্ছে আপনার কোর্সটা আরও লেংদি করা, এই জন্য আমরা এগুলো এক ক্লাসে শেষ করে দিচ্ছি। গতিবেগের প্রশ্নে এলিগেশনের ব্যাপারটা একটু স্মার্টলি করতে হয়। 43 নম্বর অঙ্কটা দেখেন। এই ক্লাস চলাকালীন অবস্থায় যে কোনো সমস্যা কিন্তু বলতে পারেন আপনারা। 43 নম্বর হচ্ছে যে একজন ব্যক্তি 40 কিলোমিটার বেগে 6 ঘন্টা পথ চলার পরে 60 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সম্পূর্ণ যাত্রায় তার গতিবেগ 55 কিলোমিটার হলে সে মোট কত ঘন্টা যাত্রা করেছিল? কেন গতিবেগের প্রশ্ন এলিগেশনে হবে? কোন প্রশ্নগুলো হবে? সবগুলো কি হবে না? ধরুন হচ্ছে প্র্যাকটিক্যালি আসেন যে একটা লোক এ থেকে বিতে গেল একটা গতিতে, আবার বি থেকে সিতে গেল আর একটা গতিতে। এখন এ থেকে সি পর্যন্ত একটা গড় গতি দাঁড়াইল। তাহলে খেয়াল করেন তো, এখানে একটা, এখানে আর একটা, এই দুইটা মিলে একটা গড়। তাহলে এই যে ধরেন আছে যে দুইটা ভিন্ন ভিন্ন গতির সমন্বয় করে একটা নতুন গতি হচ্ছে, তাহলে এইখানে মিক্স হয়ে যাচ্ছে না দুটা গতি? এই মিক্সের যে বিষয়টা আসলেই তো এলিগেশনে করা যায়। তাহলে আমরা এই অঙ্কটা থেকে দেখতেছি কি যে 40 কিলোমিটার বেগে 6 ঘন্টা, তাহলে মনে করি এ থেকে বি গেছে 40 কিলোমিটার বেগে 6 ঘন্টা। এরপরে বলতেছে অবশিষ্ট পথ 60 কিলোমিটার বেগে অতিক্রম করলো। তাহলে এই পথটা সে 60 কিলোমিটার বেগে গেছে, কত ঘন্টা এটা বলা নাই, কিন্তু বলা আছে যে সম্পূর্ণ জার্নি তার গড় গতিবেগ হচ্ছে 55 কিলোমিটার। তাহলে আমরা এলিগেশন খুব সহজেই করতে পারি 40, 60 আর 55। 55টা যেহেতু এই যে মিক্স করার পরে অ্যাভারেজ 55টা আড়াআড়ি, তার মাঝখানে বসলো। আড়াআড়ি বিয়োগ করলে হচ্ছে 15 আর 5, 5 অনুপাত 15 মানে হচ্ছে 1 অনুপাত 3। তার মানে যদি সে 6 ঘন্টা জার্নি করে এ থেকে বি, মানে প্রথম এই 40 কিলোমিটার বেগে যদি সে 6 ঘন্টা জার্নি করে, এইটা হচ্ছে তার 1 অংশের মান। তাহলে সে 60 কিলোমিটার বেগে জার্নি করেছিল 3 6 18 ঘন্টা। কিন্তু এটা আমাদের উত্তর না। উত্তর কি চাইছে দেখেন, উত্তর চাইছে যে সে মোট কত ঘন্টা যাত্রা করেছিল। তার মানে এ থেকে বি এবং বি থেকে সি, মানে এ থেকে সি পর্যন্ত মোট কত ঘন্টা। তাহলে আমরা এখানে করবো কীভাবে, 1 অংশ সমান সমান 6 ঘন্টা। কীভাবে বুঝলাম? এই যে অনুপাতে বাম পাশে 1 অংশ আসছে, আর এটা 40 কিলোমিটার বেগে 6 ঘন্টা সে জার্নি করছে। তাহলে এই 6 ঘন্টা হচ্ছে 1 অংশের মান। 1 অংশ সমান 6 ঘন্টা হলে তাহলে এই 1 অংশ আর 3 অংশ মিলে তো তার মোট জার্নি, তাই না? তাহলে 4 অংশ সমান সমান 24 ঘন্টা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 24 ঘন্টা, এবং মাত্র 5 থেকে 10 সেকেন্ডে উত্তর বলা সম্ভব। সবাই কতটুকু ক্লিয়ার? এটা রেসপন্স করবেন। ওকে, আসি 44 নম্বর অঙ্ক দেখেন। 44 নম্বর অঙ্কটা একটু বোঝার আছে। জুয়েল 45 মিনিটে ময়মনসিংহ থেকে নেত্রকোনা পৌঁছে। তাহলে 45 মিনিট হচ্ছে কি ময়মনসিংহ থেকে নেত্রকোনা পৌঁছার টাইম। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দূরত্ব 48 কিলোমিটার। তাহলে ময়মনসিংহ থেকে নেত্রকোনা 48 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স, আর টাইম হচ্ছে 45 মিনিট। এখন আসে ময়মনসিংহ থেকে নেত্রকোনা তো 48, কিছু রাস্তা সে 72 কিলোমিটার যায়। তাহলে এই ময়মনসিংহ থেকে নেত্রকোনা মতো মনে করি এক্স জায়গা পর্যন্ত এই রাস্তাটা সে কত কিলোমিটার বেগে গেছে? 72 কিলোমিটার বেগে গেছে। তাহলে এই পাশে রাস্তাটা কত কিলোমিটার বেগে গেছে? পরের রাস্তাটা অবশিষ্ট রাস্তা সে 48 কিলোমিটার বেগে গেছে। এটা কিন্তু বেগ 72 কিলোমিটার পার আওয়ার বেগ, 48 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে বেগ। আর এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে 48, আর এটা হচ্ছে টোটাল টাইম 45। এখন আসি, আমাদের উত্তর কি চাইছেন? 72 কিলোমিটার বেগে সে কতটুকু গেছিল, মানে এই যে রাস্তাটা 72 কিলোমিটার বেগে যে রাস্তাটা গেছে এটার ডিস্টেন্সটা কত। তাহলে আমরা এটা আড়াআড়ি বিয়োগ করার সময় একটু দেখি কি কি অবস্থায় আছে। এখানে কি
এই 72 কিলোমিটার 48 কিলোমিটার সমীকরণের এই এলিগেশন লিখবেন তাহলে হবে না, একটু মাথা খাটাইতে হবে যে এখানে তার অ্যাভারেজে কী হয়েছে, অ্যাভারেজ গতিবেগ কত। অ্যাভারেজ গতিবেগ দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ এম থেকে এন পর্যন্ত তার মোটের উপর গতিবেগ কত এটা বলা নাই, কিন্তু বলা আছে মোটের উপর তার টাইম লাগছে 45 মিনিট। তাহলে এই 45 মিনিটটাকে আমরা ফোকাস করে এখানে লিখলাম। তাহলে 45 মিনিট ফোকাস করলাম, তাহলে 45 মিনিটের নাম কি? টোটাল টাইম। তার মানে এর মধ্যে কিছু অংশ 72 কিলোমিটার বেগে গেছে আর কিছু অংশ 48 কিলোমিটার বেগে, কিন্তু দুইটা মিলে মোট সময় হচ্ছে 45, এই জন্য এখানে লিখলাম। তাহলে এটা যেহেতু টাইম লিখলাম, তাহলে এখানে আমরা টাইম লিখবো, এখানে আমরা টাইম লিখবো। তাহলে টাইম তো এখানে দেওয়া নাই আর, কিন্তু একটু মাথা খাটাই যে 48 কিলোমিটারের যে রাস্তাটা, পুরো রাস্তাটা এটা যে পুরোটাই 72 কিলোমিটার বেগে যাইতো, এটার নাম 72 আর এটার নাম হচ্ছে এই 48। এই 48 আর এই 48 গুলায় ফেলিয়েন না। এই 48 হচ্ছে ডিস্টেন্স 48 ময়মনসিংহ থেকে নেত্রকোনার, আর এই 48 হচ্ছে দ্বিতীয় অংশের গতিবেগ 48। তাহলে এই 48 কিলোমিটার গতিবেগে যদি 72 কিলোমিটার বেগে যদি 48 সম্পূর্ণটা রাস্তাটা যাইতো, তাহলে তার সময় লাগতো 5 12 60, 6 12 72, 6 8 48, 40 মিনিট। তাহলে এইখানে আমরা লিখবো 40 মিনিট। আর এখানে যদি 48 কিলোমিটার বেগে পুরো রাস্তাটা যাইতো তাহলে 1 ঘন্টা লাগতো, তাহলে এখানে 60 মিনিট। আর যদি বিয়োগ করি 15 আর 5 3:1, তার মানে এই টোটাল পথটার 3 অংশ 48 কিলোমিটারের 3 অংশ সে 36 কিলোমিটার গেছে 72 কিলোমিটার বেগে, আর বাকি 1 অংশ মানে 12 কিলোমিটার রাস্তা সে গেছে 48 কিলোমিটার বেগে। উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে 72 কিলোমিটার বেগে সে কত কিলোমিটার অতিক্রম করেছে। খেয়াল করে 72 কিলোমিটার বেগে সে কত কিলোমিটার অতিক্রম করেছে। 72 কিলোমিটার বেগে সে 3 অংশ রাস্তা অতিক্রম করছে। তাহলে টোটাল রাস্তাটা 48, এই 48কে 3 আর 1 4 ভাগ করে 3 ভাগ সে 72 কিলোমিটার বেগে গেছে। তাহলে 4 12 48, 3 12 36 কিলোমিটার। আরও বিস্তারিত একটু বোঝার জন্য বইয়ের হেল্প নেবেন, সেখানে বিস্তারিত আর শর্টকাট উভয় সমাধান দেওয়া আছে। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসের লাস্ট ওয়ান অঙ্ক 46 নম্বর। 40 মিনিট বের করাটা আবার একটু দেখান। 40 মিনিটটা এইভাবে বাড়ি করলাম যে টোটাল ডিস্টেন্সটা ছিল 48 কিলোমিটার। ডিস্টেন্সকে টোটাল রাস্তাটা যদি সে 72 কিলোমিটার বেগে যাইতো, তাহলে 72 কিলোমিটার দিয়ে ভাগ 48 কিলোমিটারকে। তাহলে এটা ভাগ করতে গেলে আমরা দেখতেছি 12 দিয়ে ভাগ করলে 4 12 48, 12 না 24 দিয়ে ভাগ করলে 3 ভাগের 2 ভাগ, মানে কাটাকাটি করলে হচ্ছে 3 ভাগের 2 ভাগ এত ঘন্টা। এই 3 ভাগের 2 ভাগ ঘন্টা মানে যা, এটাকে 60 দ্বারা গুণ করলে মিনিট চলে আসবে, তাহলে এই 40 মিনিট। এগুলো টাইম অ্যান্ড স্পিডের ক্লাস করলে এগুলো পারার কথা। ঠিক আছে, ওকে। 46 নম্বরটা বলছে যে সোনা পানির চেয়ে 19 গুণ ভারী, তামা পানির চেয়ে 9 গুণ ভারী, ধাতুটি কী অনুপাতে মিশ্রণ করলে উক্ত মিশ্রণে পানির চেয়ে 15 গুণ ভারী হবে। এটা তো জাস্ট এলিগেশন সাজাই দিলে হয়ে যাবে, কারণ এখানে কোনো ইনক্রিজ ডিক্রিজ লাভ ক্ষতি কিছু বলা নাই। আশা করি সবাই পারবেন, আর কোনো অঙ্ক নাই। তো আশা করি এলিগেশনটা ক্লিয়ার। আগামীকালকে আমরা মিশ্রণের ক্লাসটা করবো ইনশাল্লাহ। মিশ্রণের টপিকটা ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। আর যিনি আরেকবার শুনতে চাচ্ছেন, আমরা এখন ক্লাসটা এন্ড করতেছি, আপনি আরেকবার দেখে নিলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এই কয়েকদিন আপনারা লাস্টের দিকে টপিকগুলো কার কথা সমস্যা থাকলে আগে থেকে মার্ক করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আগামীকালকে মিশ্রণের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাই।